গল্প একটা নীল জ্যোৎস্না রাতে। তৃতীয় পর্ব। লেখনীতে ইনা রোজ। এতক্ষণ ইলাফ আর আয়াতের সকল কার্যবিধি অনন্যা খুবই সূক্ষ্ম নজরে পরখ করেছে। তার থেকে ইলাফকে কেড়ে নেওয়ার প্রতিশোধ সে অবশ্যই নেবে। ইলাফের থেকে আয়াতকে সে দূরে সরাবেই, কিছুতেই সে তাদের একসাথে থাকতে দিবে না। ইলাফ রুম থেকে বেরোনোর আগেই সে সেখান থেকে কেটে পড়ে। রেস্টুরেন্টে বসে আছে ইলাফ আর আয়াত, একটু আগে ইলাফ তাকে এখানে নিয়ে এসেছে। এটা সেই রেস্টুরেন্ট যেখানে প্রথম দিন আয়াতের সাথে ইলাফের দেখা হয়েছিল। ইলাফ ফোনে কারো সাথে কথা বলছে, আর আয়াত বসে বসে মেনু কার্ড দেখছে, কি খাওয়া যায় সেটাই ভাবছে। মাত্রই জ্বর থেকে উঠল তার, খাওয়ার তেমন কোনো ইচ্ছে নেই, কিন্তু ইলাফের রাগী চোখের কঠোর আদেশ অমান্য করার দুঃসাহস তার নেই। কি খাবে বলো? সেটাই তো বুঝতে পারছি না, আপনি কিছু একটা অর্ডার দিন। আমি অর্ডার দিলে তো বলবে তোমাকে ঘাসপাতা খাওয়াতে এনেছি, বলেই বাঁকা হাসে ইলাফ। আয়াত ইলাফকে আঙ্গুল দিয়ে ইশারায় নিজের দিকে ডাকে, ইলাফ কিছুটা ঝুঁকে যায় তার দিকে। আয়াত ফিসফিস করে বলে ওঠে, শুনুন, আপনার সাথে এখন আমার ঝগড়া করার মুড নেই, তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। বলে সোজা হয়ে বসে পড়ে, ইলাফও হেসে সোজা হয়ে বসে পড়ে। টুকটাক গল্প করতে করতে খাওয়া শেষ করে দুজনে। দূর থেকে একজোড়া চোখ সেই কখন থেকেই তাদের তীক্ষ্ণ নজরে পরখ করে চলেছে। চোখ দুটোর আগে জ্বলজ্বল করছে, প্রতিশোধের আগুন মাথা ছাড়া দিয়ে উঠছে। খুব বেশি সময় নেই আর, জলদি এটার একটা বিহিত হবে। একটু পরে সে চোখ জোড়ার মালিক সেখান থেকে প্রস্থান করে। আয়াত আর ইলাফ গিয়ে গাড়িতে বসে পড়ে। কোথায় যাবে বলো? আয়াতের দিকে তাকিয়ে বলে ইলাফ, জানি না, আপনার যেখানে মন চায় নিয়ে চলুন, কিন্তু খোলামেলা পরিবেশে হতে হবে। জো হুকুম প্রিন্সেস, বলেই গাড়ি স্টার্ট দেয় ইলাফ। গাড়ি চলছে তার আপন গতিতে। তারা এখন শহরের থেকে অনেক দূরে এসেছে। রাস্তার দুপাশে শুনশান নীরবতা, প্রকৃতি তার নিজস্ব গতিতে নিজের সৌন্দর্য প্রকাশ করতে ব্যস্ত। আয়াত জানালায় হাতের উপর চিবুক রেখে বাইরের সৌন্দর্য মুগ্ধ নয়নে দেখে চলেছে। বাহিরের বাতাস এসে তার চুলগুলোকে উড়িয়ে দিচ্ছে, যা ইলাফের চোখে মুখে আছড়ে পড়ছে। ইলাফ বার কয়েক শ্বাস নিয়ে আয়াতের চুলের মিষ্টি ঘ্রাণ নিজের ভিতর টেনে নেয়। ভালোই লাগছে তার। একটু পরপর তাকিয়ে দেখেছে তার আয়াতজানকে। কি সুন্দর লাগছে তার প্রিন্সেসকে। হঠাৎ গাড়ি থামায়, আয়াত মুখ ঘুরিয়ে তাকায় ইলাফের দিকে। নেমে পড় আয়াতজান, আমরা এসে গেছি। আয়াতও নিঃশব্দ নেমে পড়ে। পানিতে পা ডুবিয়ে বসে আছে আয়াত। তার পাশে কিছুটা দূরত্ব রেখে বসে আছে ইলাফ। তারা শহর ছেড়ে দূরে একটা নদীর পাড়ে এসেছে। চারদিকে সবুজ মাঠ, খোলা আকাশ গিয়ে মিশে গেছে ধরণীর বুকে। তার মাঝে দিয়ে বয়ে গেছে একটা ছোট শান্ত শীতল নদী। চোখ বন্ধ করলেই শান্ত পানির কোলাহল, পাখির কিচিরমিচির শব্দ নিত্য নতুন ছন্দ তৈরি করছে। দূর দূরান্ত থেকে ভেসে আসছে প্রকৃতির মিষ্টি সুভাষ, যা নিমিষেই শরীর মন সতেজ করে দেয়। আর চোখ খুললেই সবুজে আচ্ছাদিত এক বিস্তর বনভূমি, যার নজর কাড়া সৌন্দর্য বারবার আয়াতের মনকে পুলকিত করে দিচ্ছে। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। সূর্যি মামা তার রোজকার ডিউটি শেষ করে এখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। বাতাসে কেমন মিষ্টি মিষ্টি গন্ধ। ঝিরিঝিরি বাতাস গায়ে মাখিয়ে লালচে আকাশের নিচে বসে থাকতে আয়াতের খুব ভালো লাগছে। সে গভীরভাবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। অপরদিকে কেউ একজন প্রকৃতি রেখে তার নিজস্ব মানুষটার সৌন্দর্য উপভোগ করছে, যেন এই প্রকৃতির সৌন্দর্য তার প্রেয়সীর সৌন্দর্যের কাছে নিতান্তই তুচ্ছ। আয়াত আকাশের দিকে তাকিয়ে বলে উঠে, সূর্যাস্তের সময়টা ভীষণ সুন্দর, দারুণ উপভোগ্য, তাই না ইলাফ? ইলাফের থেকে কোন প্রতি উত্তর না পেয়ে আয়াত তাকায় ইলাফের দিকে। তার দিকেই একধানে তাকিয়ে আছে। ইলাফের চোখে চোখ পড়তেই আয়াত চোখ সরিয়ে আবার আকাশের দিকে তাকায়। তুমি খুশি হয়েছো আয়াতজান? আয়াত আবার ইলাফের দিকে তাকায়, ঠোঁট চওড়া করে একটা হাসি দেয়। খুব 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 খুশি হয়েছি, ধন্যবাদ ইলাফ। প্রতিউত্তরে ইলাফ মুচকি হাসে। বাসায় যাবে না? চলো, সন্ধ্যা হয়ে আসছে। আরেকটু থাকি না ইলাফ, প্লিজ। ইলাফ এগিয়ে এসে আয়াতের আরেকটু পাশে বসে। আয়াতের একটা হাত নিজের হাতে নিয়ে উল্টো পিঠে চুমু খায়। এরপর আস্তে করে বলে, ঠিক আছে। আয়াত খুশি হয়ে আবার প্রকৃতিতে ডুব দেয়। ইলাফ খুবই মনোযোগ দিয়ে অফিসের কোন কাজ করছে, চোখ তার কোলের উপর রাখা ল্যাপটপে নিবন্ধ। তার ঠিক সামনে বসে অস্বস্তিতে হাঁসফাঁস করছে আয়াত। ইলাফ তাকে জোর করে তার সামনে বসিয়ে রেখেছে।
যতবার সে উঠতে চায় ততবারই ইলাফের রক্তচক্ষুর মুখোমুখি হতে হয়। 1 ঘন্টা ধরে সে স্ট্যাচুর মতো ইলাফের সামনে বসে আছে। ইলাফ কিছুক্ষণ কাজ করছে, আবার কিছুক্ষণ আয়াতকে দেখছে। ইতিমধ্যে আয়াতের ধৈর্যসীমা পার হয়ে চোখে মুখে বিরক্ত ফুটে উঠেছে। ইলাফের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। এবার নীরবতা ভেঙে আয়াত বলে ওঠে, আপনি তো কাজ করছেন, আমি এখানে বসে থেকে কি করব? আমি বরং রুমে চলে যাই। কোন প্রয়োজন নেই এখানে বসে থাকো, চাইলে তুমি এখান থেকে বই নিয়ে পড়তে পারো, তাও যেতে পারবে না এখন। আমি যখন বলবো তখনই যাবে। আমার বই পড়ার মুড নেই এখন। ইলাফ তাকায় আয়াতের দিকে, চোখে মুখে তার বিরক্তি স্পষ্ট। ইলাফ তার ল্যাপটপ রেখে দিয়ে এগিয়ে আয়াতের পাশে বসে পড়ে। এরপর আয়াতের কোলে মাথা দিয়ে শটান হয়ে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে আয়াতের এক হাত নিজের মাথার উপর রাখে, নরম কণ্ঠে বলে ওঠে, মাথাটা অনেক ব্যথা করছে, একটু টিপে দাও না আয়াতজান। আয়াত চোখ পিটপিট করে তাকায়। কয়েক সেকেন্ড সে স্ট্যাচু হয়ে বোঝার চেষ্টা করল। অবশ্য তার রাগও হলো একটু। যখন তখন এভাবে কাছে আসাটা তার পছন্দ না। তাছাড়া তাদের বিয়ে হয়নি, এসব অত্যন্ত বেমানান। কিন্তু ইলাফকে বললে সে নিশ্চয়ই সাথে সাথে তাকে বিয়ে করে নিবে, কিন্তু তার আরও সময় প্রয়োজন। সে আগে ইলাফকে জানতে চায়, বুঝতে চায়। তার ভাবনার মধ্যেই ইলাফ চোখ মেলে তাকায়। আয়াতকে কিছু একটা নিয়ে ভাবতে দেখে নরম কণ্ঠ শুধালো, তোমার অনেক অস্বস্তি হচ্ছে তাই না আয়াতজান? ধ্যান ভাঙ্গে আয়াতের, সে এক পলক তাকায় ইলাফের দিকে। ইলাফের ধূসর নীল মণি জোড়া শান্তভাবে তার দিকেই তাকিয়ে আছে। অনুভূতিহীন শান্ত চোখটিতে সে স্পষ্ট কাতরতা দেখতে পেল। এই প্রথম আয়াতের মনে হলো সে এই চোখের ভাষা বুঝতে সক্ষম হয়েছে। আয়াত নিজের সক্ষমতা টের পেয়ে কিছুটা আশ্চর্য হলো। তার মানে কি সে ইলাফের চোখের ভাষা বুঝতে শুরু করেছে? তার ধূসর নীল মণি জোড়ায় ব্যক্ত বাক্যে সে পড়ার সক্ষমতা অর্জন করছে। আদৌ কি সে পারবে? আয়াতকে চুপ থাকতে দেখে ইলাফ চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নেয়, এরপর ধীরে ধীরে আয়াতের কোল থেকে উঠে পড়তে নেয়। আয়াত হাত দিয়ে তাকে থামিয়ে দেয়, এরপর নিজের মেয়েলি হাতের চিকন আঙ্গুলগুলো ইলাফের চুলের বাজে গলিয়ে দেয়। আবেশে চোখ বন্ধ করে নেয় ইলাফ। আয়াত কিছুক্ষণ তাকিয়ে থাকে ইলাফের মুখের পানে, এরপর অস্ফুট স্বরে বলে ওঠে, ইলাফ একটু তাকান আমার দিকে। প্রেয়সীর মেয়েলি সুশ্রী কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতে ইলাফ ধীরে চোখ খুলে তাকায়। ইলাফের চোখে চোখ পড়তেই আয়াত আবেশে চোখ বন্ধ করে নিল। কয়েক মুহূর্ত চোখ বন্ধ রেখে আবার তাকায় ইলাফের পানে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সামনে থাকা কাঙ্ক্ষিত মানুষটাকে। চন্দন ফর্সা ত্বকে আবৃত চেহারায় নিখুঁত অঙ্গভঙ্গি, খাড়া নাকের উপরে টানা টানা চোখ, তার মধ্যিখানে ধূসর নীল একজোড়া মণি, সাইরের মতো গভীর সেই চোখে ঐশ্বর্যের চাদর জড়ানো। অসম্ভব এক ক্ষমতা সবাইকে নিজের মায়াডোরে আটকে রাখার। ঘন বড় বড় চোখের পাপড়ি, নাকের নিচে পাতলা দুটি ঠোঁট, বরফ কেটে ফেলার মতো তীক্ষ্ণ চোয়াল। ক্ষণিকের জন্য আয়াতের মনে হলো সে কোন ইন্দ্রজালে ফেঁসে গিয়েছে। এই চোখের উন্মাদনা, প্রেম, ভালোবাসা, কাঠিন্যতা তাকে কোন এক রূপমোহে আটকে দিয়েছে, যেখান থেকে পরিত্রাণের কোন সুযোগ নেই। সে ডুব দিয়েছে গভীর অতল সাইরে, গভীর থেকে গভীরে তলিয়ে যাচ্ছে সেই, যেখান থেকে ফিরে আসা নিছক দুঃস্বপ্নের ন্যায় ঠেকেছে তার কাছে। একটা মানুষ কি করে এতটা নিখুঁত হয়? এতটা নিখুঁত হওয়া আদৌ কি সম্ভব জানা নেই আয়াতের। অজান্তে আয়াতের হাত চলে যায় ইলাফের চোখে। সে আলতো হাতে স্পর্শ করে ইলাফের চোখের পাপড়ি, গভীর নেশালো কণ্ঠে শুধায়, কেন আপনাকে এতটা নিখুঁত হতে হবে ইলাফ? কেন এতটা সুদর্শন আপনি? আপনার এই ধূসর নীল মণি জোড়া আমার সবচেয়ে বেশি পছন্দের। কেন জানি না, আপনার চোখের দিকে তাকালে কোন এক অজানা অনুভূতি আমাকে সম্পূর্ণ গ্রাস করে নেয়, খুব আপন আপন মনে হয়। ইলাফ মৃদু হাসে, চুমু খায় আয়াতের হাতে, আবার চোখ রাখে আয়াতের চোখে, মনে মনে বলে, তুমি আমার মায়ে জড়িয়ে গেছো আয়াতজান। এই অমানিসার বিষাক্ত হৃদয়ের বিষ তোমাকে সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে। এ অতল সাইরের প্রেমে তুমি বাসবে, ডুবোবে, মরবে, একান্ত আমার হয়ে থাকবে, শুধু আমার। ইলাফ আস্তে করে বলে উঠল, ঘুম পাড়িয়ে দেও আয়াতজান, বহুদিন শান্তির ঘুম ঘুমাই না। আয়াতের মায়া হলো ভীষণ রকম মায়া। সে ইলাফের ক্লান্ত মুখশ্রীতে আবার একবার চোখ বুলালো। এই ক্লান্তি কোন কায়ার ক্লান্তি নয়, এই ক্লান্তি প্রণয়ের, স্নেহের, অনুরাগের। আয়াত একটা মুচকি হাসি দিয়ে ইলাফের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আজ ইলাফ শান্তির ঘুম ঘুমাবে, বহুদিন পর, বহু বছর পর।
ইলাফের মাথায় হাত বুলিয়ে দিতে কখন আয়াতের চোখ লেগে গিয়েছিল খেয়াল নেই তার, চোখ খুলে নিজেকে সোফায় আবিষ্কার করল। ইলাফ শান্তিতে আয়াতের কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। ইলাফের দিকে চোখ পড়তেই এক ঝলক হাসি এসে আয়াতের ঠোঁট দুটো দখল করে নিল। কি নিষ্পাপ লাগছে তাকে দেখতে, এই ঘুমন্ত চেহারায় কোন কাঠিন্যতা নেই, নেই কোন বিষাদ, যা আছে শুধুই মায়া। আয়াত আলতো হাতে ইলাফের সারা মুখে একবার হাত বুলিয়ে দেয়। এরপর দেয়ালে ঝুলানো ঘড়ির দিকে চায়, রাত এখন 1টা 41, তার এখন যাওয়া উচিত। যতই তারা সংযত থাকুক না কেন, অবিবাহিত নরনারী এক ঘরে রাত কাটানোটা দৃষ্টিকটু এবং বড্ড বেমানান। আয়াত আস্তে করে নিজের কোল থেকে ইলাফের মাথাটা উঠায়, এরপর মাথার নিচে একটা কুশন দিয়ে উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে ইলাফের গায়ে জড়িয়ে দিল, এরপর নিঃশব্দে রুম থেকে বেরিয়ে যায়। দরজায় পরপর কয়েকবার আওয়াজে পিটপিট করে চোখ খুলে তাকায় আয়াত। চোখ খুলে দেখল চারদিকে সূর্যিমামা তার নিত্যদিনের কাজে লেগে পড়েছে, মানে এখন সকাল হয়ে গেছে। দরজায় পুনরায় আঘাত হতেই ধীর পায়ে উঠে ওড়না জড়িয়ে দরজা খুলে দেয় আয়াত। দরজা খুলতেই তাড়াহুড়ো করে ভেতরে ঢুকলো এহসান। এহসানকে দেখেই ভ্রু কুঁচকে এলো আয়াতের, সাথে রাগও হলো কিছুটা। এটা কি ধরনের ব্যবহার এহসান? কারো রুমে ঢুকতে গেলে যে পারমিশন নিয়ে ঢুকতে হয় সেটা কি আপনি ভুলে গিয়েছেন? এহসান কিছু না বলে আয়াতের সারা রুমে এদিক সেদিকে চোখ বুলায়। কি খুঁজছেন আপনি এহসান? তোমার ফোন কোথায় ইনু? কেন আমার ফোন দিয়ে কি করবেন আপনি? এহসান কিছুটা তেড়ে এসে আয়াতের দুবাহু চেপে ধরে কঠিন গলায় বলে উঠে। তোমাকে এতবার কল দিয়েছে, তোমার ফোন বন্ধ কেন? চুপ করে আছে আয়াত, তার ভীষণ রাগ লাগছে, সাথে হাতে ব্যথাও পাচ্ছে। এহসান আবার একটা হুঙ্কার দিয়ে বলে ওঠে, কথা বলো ইনু। এর মধ্যে রুমে ঢুকে এহসানকে এইভাবে আয়াতের উপর চিল্লাতে দেখে মাথায় ধোপধপ করে আগুন জ্বলে উঠে ইলাফের। ছাড়ুন এহসান, লাগছে আমার, বলে এক ঝাটকায় এহসানের হাত ছাড়িয়ে দেয় আয়াত। হঠাৎ রুমে কারো উপস্থিতিতে টের পেয়ে দুজনেই সেদিকে তাকায়, ইলাফ স্থির চোখে তাদের দিকেই তাকিয়ে আছে। এহসান এই মুহূর্তে ইলাফকে এখানে আশা করেনি। ইলাফকে দেখে আয়াত একটা শুকনো ঢোক গিলে না জানি এখন কি হবে। আয়াতকে অবাক করে দিয়ে ইলাফ বলে উঠে, আয়াত রেডি হও, তোমাকে কলেজে যেতে হবে, শান্ত কণ্ঠে বলে ইলাফ, যেন এই রুমে সে আর আয়াত ছাড়া আর কেউ নেই। কলেজে যেতে হবে মানে? আপনি তো আমাকে বলেননি কলেজের কথা। এখন বলেছি যাও, রেডি হয়ে নাও, আমি তোমার জন্য ওয়েট করছি, অনলি 10 মিনিটস। আয়াত কি করবে বুঝতে পারছে না। এইদিকে এহসান একবার আয়াতের দিকে তাকাচ্ছে, আবার ইলাফের দিকে তাকাচ্ছে। এখানে যে তারা ব্যতীত সেও দাঁড়িয়ে আছে এটা যেন তাদের মনেই নেই। এহসান বিস্ময় নিয়ে তাকায় আয়াতের দিকে। এসব কি আয়াত? আয়াত দুটি ঢোক গেলে, আমার লেট হয়ে যাচ্ছে, জলদি রেডি হয়ে নাও বলে সেখান থেকে বেরিয়ে যায় ইলাফ। এহসান একবার ইলাফের চলে যাওয়ার পানে চাইল, আবার আয়াতের দিকে তাকালো। কথা বলো, এসব কি হচ্ছে? এহসান আপনি বরং আপনার মায়ের সাথে কথা বলুন। এহসান রাগে গোজগোজ করতে করতে নিচে চলে যায়। আয়াত চটজলদি ফ্রেশ হয়ে কোন রকমে রেডি হয়ে নেয়। এসব কি হচ্ছে মম? আমি 3 দিন ছিলাম না তাই বলে তোমরা আমাকে জানানো বাদে এত বড় একটা ডিসিশন নিয়ে ফেলেছ। মাহফুজা বেগম চুপ করে আছেন, ছেলের কথার উত্তর দেওয়ার মতো কোনো ভাষা নেই তার। আয়াত নিচে এসে দেখে মাহফুজা আর এহসান দাঁড়িয়ে কথা বলছেন। তার অপর পাশে পায়ের উপর পা তুলে বসে ফোন টিপছে ইলাফ, যেন এখানে কি হচ্ছে কিছুই তার কানে যাচ্ছে না। ইলাফের এমন খাপছাড়া ভাব দেখে আয়াত একটা দীর্ঘশ্বাস নিয়ে ধীর পায়ে নিচে নেমে আসে। নিচে আসতেই এহসান আয়াতের হাত ধরে তার সামনে দাঁড় করায়। আয়াত মম কি বলছে, তুমি নাকি অন্য কাউকে বিয়ে করবে? আয়াত নিশ্চুপ। কথা বলো, তোমাকে কি কেউ ভয় দেখিয়েছে? নাকি জোর করেছে? আমাকে বলো, কোন ভয় নেই তোমার? ইলাফ এক পলক তাকায় আয়াতের দিকে, সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চলো আয়াত, আমাদের দেরি হয়ে যাচ্ছে বলে উঠে দাঁড়ায় ইলাফ। আয়াত একবার ইলাফের দিকে চায়, আবার একবার এহসানের দিকে তাকায়। আয়াত চলো, কিছুটা গমগমে গলায় বলে ইলাফ। আয়াতে একবার মাহফুজা বেগমের দিকে তাকিয়ে এহসানকে পাশ কাটিয়ে ইলাফের কাছে চলে যায়। এহসান পিছন থেকে আয়াতকে ডেকে উঠে, আয়াত তুমি এভাবে আমাকে ঠকাতে পারো না, আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ চলে এসো আমার কাছে, তোমার কোন ভয় নেই, প্লিজ আয়াত চলে এসো। আয়াত ফুপিয়ে কেঁদে ওঠে। সে কিছুতেই কাউকে ঠকাতে পারে না।
এহসান কষ্ট পাচ্ছে, এহসানের জন্য তারও কষ্ট হচ্ছে। আয়াত অসহায়ের মতো ইলাফের দিকে তাকায়, চোখে মুখে তার হাজারো অভিযোগ। কেন এমন করলো ইলাফ? ইলাফ আয়াতের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, আয়াত তোমার হাতের রিংটা খুলে দিয়ে এসো। আয়াত তার হাতের দিকে তাকায়, এনগেজমেন্টের রিংটা এখনো তার হাতে জ্বলজ্বল করছে। আয়াত অন্য হাত দিয়ে রিংটা একবার স্পর্শ করে দেয়। এবার ইলাফ বজ্রকণ্ঠে বলে ওঠে, রিংটা দিয়ে এসো আয়াত, এক কথা বারবার রিপিট করতে আমি পছন্দ করি না। ইলাফের কণ্ঠস্বর শুনে আয়াতের সর্বাঙ্গ একবার কেঁপে ওঠে, চোখ দিয়ে অজস্র জলকণা গড়িয়ে পড়তে থাকে। ভয় ভয় রিংটা খোলে। মাহফুজা বেগম এগিয়ে গিয়ে আয়াতের সামনে দাঁড়ায়। আয়াত কাপা কাপা হাতে রিংটা তার হাতে দিয়ে দেয়। এহসান তবদা খেয়ে তাকিয়ে আছে। কি করা উচিত তার সে বুঝতে পারছে না। সে জানে ইলাফের সাথে কখনো সে পেরে উঠবে না। তাই দ্রুত সেই স্থান ত্যাগ করে নিজের রুমে চলে যায়। ইলাফ আয়াতের হাত ধরে টেনে নিয়ে যায়। গাড়িতে বসে আছে আয়াত আর ইলাফ। ইলাফ তখন থেকে চেষ্টা করছে আয়াতের সাথে কথা বলার, কিন্তু আয়াত সেই যে চুপ করেছে আর একটা কথাও বলেনি। কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে তার। মনে মনে শুধু একটা কথাই ভাবছে, সে এহসানকে ঠকিয়েছে। এত বড় একটা বেইমানি সে কিভাবে করতে পারল? যদি তার ইচ্ছা না থাকে তাহলে আগেই বারণ করতে পারত, কিন্তু সে বারণ করেনি। নিজের ইচ্ছেই হোক বা ইচ্ছার বিরুদ্ধে সে এহসানকে ঠকিয়েছে। তার বুকের ভিতর থেকে চাপা আর্তনাদ বেরিয়ে আসছে। ইলাফ কেন করলেন এরকম আমার সাথে? আয়াতের প্রশ্নে ইলাফ তাকায় তার দিকে। এহসান তোমার জন্য সঠিক না আয়াত, ও তোমাকে ডিজার্ভ করে না। ভালোবাসার মধ্যে কে কাকে ডিজার্ভ করে সেটা ম্যাটার করে না ইলাফ, কে কাকে কতটা ভালোবাসে সেটাই ম্যাটার করে। আমি তোমাকে এহসানের থেকে হাজার গুণ বেশি ভালোবাসি আয়াত জান। আয়াত একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ে, এই মুহূর্তে সে আর কিছু বলার অবস্থায় নেই। মাথাটা ধরেছে তার। আমি কলেজে যাব না, বাড়িতে নিয়ে চলুন। অসম্ভব। এহসানের কাছে কিছুতেই তোমাকে একা থাকতে দেব না, তুমি এখন আমার সাথে অফিসে যাবে। বলেই গাড়ি স্টার্ট দেয় ইলাফ। আয়াত আর কিছু বলে না। সে জানে বলেও লাভ নেই। তাই সে চোখ বুজে মাথাটা এলিয়ে দেয় জানালার পাশে। কেটে যায় আরো 7 দিন। এর মাঝে এহসানের সাথে আয়াতের আর দেখা হয়নি। দেখা হয়নি বললে ভুল হবে, আয়াত এহসানের সামনে ভুলেও যায়নি। এহসানের থেকে নিজেকে আড়াল করে রেখেছে। এহসানের চোখে চোখ রাখার শক্তি আপাতত তার নেই। অপরাধবোধ তাকে কুরে কুরে খাচ্ছে। সে কিছুতেই ব্যাপারটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। রোমানা বেগম ও জামশেদ সাহেবের কোন সমস্যা নেই। আয়াত যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিবে তারাও তাকেই মেনে নিবে। এহসানও আয়াতকে বিরক্ত করতে আসেনি। বর্তমানে সে অফিসের কাজ নিয়ে ব্যস্ত। এইদিকে ইলাফ আর আয়াতের মাঝে আগের মতো তেমন কথা হয় না। ইলাফ সকাল বিকাল আয়াতকে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করে, কিন্তু আয়াত ইলাফের সাথে তেমন একটা কথা বলে না। ইলাফ কোন কিছু বললে সে হ্যাঁ হু করে জবাব দেয়। এটা নিয়ে অবশ্য ইলাফ তাকে কিছু বলেনি। সে জানে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আয়াত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বারান্দা থেকে রুমে চলে আসে। এ বাড়িতে তার আর ভালো লাগছে না। মা বাবার আসতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। এই 7 দিন সে শুধু 2বার গিয়েছে কলেজে, তাও 2টো ক্লাস করে চলে এসেছে। ইলাফি তাকে নিয়ে আসা দিয়ে আসা এসবের দায়িত্ব পালন করেছে। সে কিছুতেই আয়াতকে একা ছাড়তে চায় না। অবশেষে ঝামেলা মুক্ত হলাম বেবি। হ্যাঁ, এখন আর কোন সমস্যা নেই। কেউ আমাকে আর দোষীর চোখে দেখবে না। এখন আমি সবার চোখে ভালো হয়ে গিয়েছি। আমাদের মাঝেও এখন আর কেউ আসবে না। ভালোই হয়েছে ইলাফ আয়াতকে পছন্দ করে নিয়েছে। আমারও এক দিলে 2 পাখি মারা হয়ে গিয়েছে। তুমি কেন আয়াতকে বিয়ে করতে রাজি হয়েছ বলো তো? কখনোই আমি আয়াতকে বিয়ে করতে রাজি হতাম না, যদি না মম আগে থেকে তার ফ্রেন্ডকে কথা দিত। আয়াতকে বিয়ে না করলে কথার খেলাফি হবে, এই জন্য আমাকে মম শর্ত দিয়েছে, যদি বিয়ে না করি তাহলে সব কিছু ইলাফের নামে করে দিবে, আর এটা আমি কখনোই হতে দিতে পারি না। তাহলে এখন আমাদের বিয়ের কথা বলো তোমার মা বাবাকে। এখন না শোনা আরো কয়েকদিন যাক, এরপর এত জলদি তোমাকে বিয়ের কথা বললে সবাই সন্দেহ করবে। আগে আয়াত আর ইলাফের বিয়ে হোক, এরপর না হয় আমাদের বিয়ের কথা বলা যাবে। এতে মম ড্যাডও কোন সন্দেহ করবে না। সবকিছু আমার নামে লিখে দিবে। হুম। একদিক দিয়ে ভালোই হয়েছে, ওই বদরাগী ঘাড় তোত্তারা ইলাফের জন্য আয়াতই ঠিক আছে। হ্যাঁ তা ঠিক। চলো বেবি, এখন আমাদের একটু একান্ত সময় কাটানো প্রয়োজন।
কতদিন তোমাকে কাছে পাই না। চলো। থমকে যায় আয়াত। করিডোরের এক পাশ থেকে এহসান আর অনন্যার বলা সব কথা সে শুনে নিয়েছে। বিস্ময় তার চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। রোশনির কাছে যেতে নিয়েছিল, মাঝপথে তাদের দুজনকে জড়িয়ে ধরে থাকতে দেখে আনমনেই থমকে যায় আয়াত। নিজের চোখ কানকে বিশ্বাস করে উঠতে পারছে না সে। এহসানের এমন মিষ্টি ব্যবহার, বিয়ের জন্য রাজি হওয়া, তাকে ভালোবাসা, আদৌতে এগুলো কিছুই সত্যি ছিল না। সব ছিল অভিনয়। আয়াত নিজের মুখে হাত দিয়ে রুমে চলে আসে। ধপ করে বসে পড়ে বিছানায়। তার মাথা ঘুরছে। সে এতদিন মিথ্যা অভিনয়ের ফাঁদে পড়ে অনুশোচনায় ভুগছিল। নিজেকে অপরাধী ভাবছিল। যদি সত্যি সত্যি সে এহসানকে বিয়ে করে নিত, তাহলে কি হতো তার? চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। মনে পড়ে যায় ইলাফের সেদিনকার কথা। এহসান তোমাকে ডিজার্ভ করে না। তার মানে ইলাফ জানতো এহসান আর অনন্যার ব্যাপারে। কিন্তু সে তাকে বলেনি কেন? ইলাফ যদি আগে বলতো তাহলে তো সে এত কষ্ট পেত না। এহসানের জন্য অপরাধবোধ তাকে এতটা যন্ত্রণা দিত না। আয়াত আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় ইলাফের রুমে। সোফায় বসে মনোযোগ দিয়ে কোন কাজ করছে ইলাফ। হঠাৎ কেউ এসে সামনে দাঁড়াতেই ল্যাপটপ থেকে চোখ তুলে তাকায় ইলাফ। আয়াত কান্না করছে। ব্রু কুঁচকে এলো ইলাফের। ল্যাপটপ সাইডে রেখে আয়াতের সামনে এসে দাঁড়ায়। চোখের পানি মুছে দিয়ে উৎকণ্ঠিত স্বরে বলে, কি হয়েছে আয়াত জান, কান্না করছো কেন? আয়াত কিছু না বলে ইলাফকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দেয়। আপনি আমাকে আগে কেন বললেন না? আমি কেন শুধু শুধু এত কষ্ট পেলাম? আপনার সাথে কত খারাপ ব্যবহার করলাম তাও আপনি আমাকে বলেননি। ইলাফ বুঝতে পেরেছে আয়াত কি বলতে চাইছে। এটা তো হওয়ারই ছিল। একই বাড়িতে থেকে তারা প্রতিনিয়ত এসব নোংরামি চালিয়ে গেছে, একদিন না একদিন আয়াতের সামনে পড়তেই হতো। ইলাফ আয়াতের মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলে ওঠে, আমি যদি তোমাকে আগে বলতাম তাহলে তুমি আমার কথা বিশ্বাস করতে না আয়াত জান। আমি জানতাম সত্যিটা একদিন না একদিন ঠিক তোমার সামনে আসবে। সত্য কখনো চাপা থাকে না, তাই আমি চুপ করেছিলাম। সময় নিলাম যাতে তুমি নিজের চোখে সবকিছু দেখতে পার, সত্যিটা উপলব্ধি করতে পারো। পৃথিবীতে সবাই কোন না কোন স্বার্থের পেছনে ছুটে আয়াত জান, সেটা তোমাকে বুঝতে হবে। আয়াতের হাত আলগা হয়ে যায়। আস্তে করে সরে আসে ইলাফের কাছ থেকে। চোখের পানি মুছে চোখ রাখে ইলাফের ধূসর নীল মণিজোড়ায়। আপনি তাহলে কোন স্বার্থে আমাকে বিয়ে করবেন? আপনারও নিশ্চয় কোন না কোন স্বার্থ আছে, তাই না? ইলাফ কিছুক্ষণ নীরব থাকে। আয়তের চোখে চোখ রেখে জিভ দিয়ে নিজের শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নেয়। এরপর চুলগুলো দুহাতে ব্যাক ব্রাশ করতে করতে একটা মৃদু হাসি দেয়। আয়াতের ভ্রু যুগল কুঁচকে আসে। মনে মনে ভাবে ইলাফকে বিশ্বাস করে আবারও কোন ভুল করল না তো। কিন্তু আয়াতের ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে ইলাফ অদ্ভুত এক কণ্ঠে বলে উঠল, ভালোবাসার স্বার্থ আয়াত জান, আমি বড্ড ভালোবাসার কাঙ্গাল বুঝলে। আমার একটা শান্তির স্থান প্রয়োজন, একটু ভালোবাসা প্রয়োজন, বেঁচে থাকার কোনো কারণ প্রয়োজন, একটুখানি মিথ্যা করে হলেও প্রণয়ের প্রয়োজন। দিন শেষে কারো বুকে মাথা গুজে সকল ক্লান্তি দূর করে একটু প্রশান্তির প্রয়োজন। এই স্বার্থের লোভ আমি সামলাতে পারিনি আয়াতজান। আমিও স্বার্থপর, ভীষণ রকম স্বার্থপর। ইলাফের কণ্ঠস্বর ঠিক কেমন ছিল ঠাউর করতে পারল না আয়াত। কি ছিল এই কণ্ঠে? অসহায়ত্ব, কাতরতা, ক্লান্তি, নাকি অন্য কিছু? কিন্তু সহসাই আয়াতের বুক কেঁপে উঠল। হৃদয়ের এক কোণে চিনচিন ব্যথা অনুভূত হলো। কেন হলো? ইলাফের জন্য। হ্যাঁ, ইলাফের জন্যই তো। এ মানুষটা কেন এত একা? সবাই থেকেও কেন তার কেউ নেই? কেউ কেন তাকে ভালোবাসে না? আমি কি পারবো? সত্যি কি পারবো এই কষ্ট দূর করতে? এই একাকিত্ব দূর করে তাকে সুখের সন্ধান দিতে? পারবো। কেন পারবো না? পারতেই হবে আমাকে। একটুখানি ভালোবাসাই তো, বেশি কিছু তো না। আয়াত এক বিস্তর হাসি দিল। মুক্তোর ন্যায় চিকচিক করে উঠল ঠোঁটের আড়ালে লুকিয়ে থাকা দন্ত। দুহাত বাড়িয়ে দিল ইলাফের পানে। ইলাফ ক্লান্ত সৈনিকের ন্যায় লুটিয়ে পড়ল তার প্রেয়সীর তনুদেহে। আয়াত সন্তর্পণে জড়িয়ে নিল তাকে। পিঠে হাত বুলিয়ে আদুরে গলায় বলে উঠল, আমি দিব আপনাকে মাথা গোজার ঠাই। আপনার সকল দুঃখ দূর করে দিব। সকল একাকিত্ব ঘুচিয়ে দিব। ইলাফ একটা দীর্ঘশ্বাসের সাথে উগলে দিল তার সকল দুঃখ একাকিত্ব। এরপর প্রাণ ভরে ঘ্রাণ নিল তার প্রেয়সীর দেহের।
সুমিষ্ট ঘ্রাণ নাকে যেতে ইলাফের শরীরের সকল অঙ্গপ্রত্যঙ্গ তাকে একযোগে জানান দিতে থাকলো, তোর সুখ অতি সন্নিকটে। কিছুক্ষণ তারা এভাবে দাঁড়িয়ে থাকলো। এরপর ইলাফ ওঠে সোজা হয়ে দাঁড়ালো। এগিয়ে গিয়ে কাভার্ড থেকে একটা ছোট বক্স বের করে নিয়ে এসে আয়াতের সামনে দাঁড়ালো। আয়াত কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল ইলাফের পানে। বক্স খুলতে চকচক করে উঠল দুটি প্লাটিনামের রিং। একটা রিং হাতে তুলে নিয়ে ইলাফ এগিয়ে গিয়ে আয়াতের বাম হাতের অনামিকায় পরিয়ে দিল। আয়াত এক ঝলক তাকালো রিংটার দিকে। শুভ্র রঙের মাঝে পাতার মতো পেছানো নিখুঁত কাজ, তার মধ্যে বরাবর মাঝারি বড় সাইজের একটি হীরের পাথর। তার চারপাশে পাহারা দেওয়া আরও গুটি কয়েক ছোট ছোট হীরের পাথর। আয়াতের হাতে পরিয়ে দিতে যেন রিংটা তার অস্তিত্ব ফিরে পেল। সাথে আয়াতের মোলায়েম হাতের সৌন্দর্যটা দ্বিগুণভাবে ফুটিয়ে তুলল। তাড়াতাড়ি নিজের অপর হাতের আলতো পরশ ভুলালো রিংটায়। মুখে ফুটে উঠলে ভুবন ভুলানো হাসি। খুব সুন্দর ইলাফ। ইলাফ হাসল, চুমু খেলো তার অস্তিত্বের চিহ্ন প্রদর্শন করা হাতে। ক্ষীণ স্বরে বলে উঠল, আমাকে পরিয়ে দিবে না আয়াতজান? আয়াত চাইল ইলাফের হাতে, সন্তর্পণে তুলে নিল আরেকটা রিং। প্লাটিনামের গোলাকার রিংটার মাঝে ছোট্ট একটা হীরের পাথর বসানো। ব্যাস এতেই মারাত্মক সুন্দর। আয়াত সযত্নে ইলাফের হাতে পরিয়ে দিল রিংটা। আজ সে অদৃশ্য টান অনুভব করতে পারছে। আয়াত ইলাফের হাতে নিজের আরও কিছুটা সামনে আনলো, গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো ইলাফের হাতে। চিকচিক করে উঠল ইলাফের চোখ। ঠোঁট প্রশস্ত করে একটা হাসি দিল। এই প্রথম আয়াত নিজ থেকে তাকে ভালোবাসার পরশ দিল। পরক্ষণেই আয়াতের চেহারা লালিমায় ছেয়ে গেল। কি করল সে? ইলাফের চোখের দিকে আর তাকাতে পারবে না। দুহাত দিয়ে নিজের চোখ মুখ ঢেকে নিল। ইলাফ তার কাছে আসতে নিলে সুযোগ বুঝে দিল একদর। ইলাফ আটকালো না। সে জানে তার আয়াতজান লজ্জা পেয়েছে, তাকে আর লজ্জায় ফেলবে না সে। ইলাফ হাসল এক প্রশান্তির হাসি। অন্ধকারে আচ্ছাদিত একটা কক্ষ। পুরো কক্ষ জুড়ে শুনশান নীরবতা। চারদিক থেকে ভেসে আসছে ঝিঝি পোকা ডাক। হঠাৎ মৃদু আওয়াজ করে জ্বলে উঠল একটি দিয়াশলাই কাঠি। জ্বলে ওঠা কাঠিটা জ্বালিয়ে দিল একটি মোমবাতিকে। নিজেকে জ্বালিয়ে দিয়ে রুমের একটি কোণাকে মৃদু আলোকিত করে দিল মোমবাতিটি। আলো জ্বলতেই জ্বলজ্বল করে ভেসে উঠলে এক নারী প্রতিচ্ছবি। হলদে আলোয় অদ্ভুত মোহনীয় সে বদনখানা। কেউ এসে দাঁড়ালো তার পাশে। তার ছায়া মূর্তি ভেসে উঠল মোহনীয় সেই চেহারায়। তৎক্ষণাৎ ধ্বনি প্রতিধ্বনি হয়ে ভেসে উঠল এক সরোজ কোমল কণ্ঠস্বর। চাঁদ, তুমি কি জানো তুমি আমার কি? তুমি আমার সেই পূর্ণতা, শত অপূর্ণ অনুভবের। তুমি আমার সাগর পাড়ে মাথা উঁচিয়ে ওঠা অজ্ঞাতনামা চরের একচালা ঘরের বন্ধ সময়। তুমি আমার নির্জন বিশালাকা অনিকেত প্রান্তরের একখানা বটবৃক্ষের প্রশান্তির ছায়া। তুমি আমার রোদে খা খা করা উঠোনে এক পশলা বৃষ্টি স্নাত। তুমি আমার অবিচ্ছিন্ন চিন্তা ধারায় অতিবাহিত ধূসর সময়। তুমি আমার আনমনে চেপে রাখা আলিশান দুঃখ বিলাস। তুমি আমার চিন্তা চেতনার অমনিবাসের একচ্ছত্র হেলেন। আর আমি তো তোমার কথার বুলির ছন্দে ছন্দপতন হওয়া এক বোহেমিয়ান। আমি তোমার প্রেমের টানে পূর্বজন্মের কথা স্মরণ হওয়া এক জাতিস্বর। আমি তোমার পরশে জড়িয়ে যাওয়া সুমাত্রার জ্বলন্ত লাভা। আমি জানি চাঁদ, তুমি আমায় খুঁজবে, ভীষণভাবে খুঁজবে। কিন্তু তুমি কি জানো? তোমার প্রতি আড়ালে যে ছায়ার মতো থাকে সে মানুষটাই তো আমি। তুমি চাইলে হাজার মানুষের মাঝে আমাকে খুঁজে নিতে পারো। তোমার মাথার উপর সুবিস্তীর্ণভাবে ছড়িয়ে আছি আমি। আমার ছায়া ব্যতীত যে বাঁচতে পারবে না। আমি যে তোমার আকাশ। এ যে তোমার আশ্রয়স্থান, তোমার মর্মস্পর্শী দীপ্তির অত্যচ্ছা। কিভাবে অবজ্ঞা করবে তুমি তাকে? তোমাকে যে আমার কোলে বারংবার ফিরে আসতে হবে। চাঁদ, আমার চাঁদ। ছুঁয়ে দিল নারী প্রতিচ্ছবিটিকে। ঠোঁটের কোণে ফুটে উঠল তার বাঁকা হাসি। তুলে নিল পাশে রাখা গিটারটা। তার প্রেয়সী যে তার গান শুনতে ভীষণ পছন্দ করে। শোনাতে লাগলো তার প্রেয়সীকে তার কণ্ঠে গান। মাঝখানে কেটে যায় আরো 15 দিন। ইলাফ আর আয়াতের দিন ভালোই কাটছিল। ইলাফ অফিসে যায় আর আয়াতও নিয়মিত কলেজে যায়। স্বাভাবিকভাবেই চলছিল তাদের জীবন। আয়াতের মা বাবা ফিরে এসেছে। কিন্তু ইলাফ আয়াতকে যেতে দেয়নি। তাই আয়াতও এখনো ইলাফের বাড়িতেই আছে। ইলাফ প্রতিদিন আয়াতকে কলেজে নিয়ে যায় আবার দিয়ে আসে। যেদিন আয়াতের কলেজ থাকে না সেদিন ইলাফ তাকে অফিসে নিয়ে যায়। তবুও কোথায় একা যেতে দেয় না। আয়াত, তানহা, মারিয়া, রনি, নীতি সবাই বসে আছে ক্যান্টিনে। মাত্রই দুটো ক্লাস শেষ হয়েছে। এখন ব্রেক টাইম।
তানহা অবশেষে আমাদের ক্রাশ বয় ইলাফ কি না আমাদের আতুর প্রেমে পড়ল। হ্যাঁ তাই তো রে মারিয়া। আতু তো তাকে চিনত না, অথচ সে কিনা আতুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। এটা কিন্তু একদম ঠিক করলি না রে আতু। আমাদের ক্রাশকে এইভাবে নিয়ে নিলি তুই। মারিয়া বলে উঠল। সবাই যখন জানবে সবার ক্রাশ সায়ান ইতিজা জিলাফ কারো প্রেমে হাবুডুবু খাচ্ছে, কি বড় ছ্যাঁকাটাই না খাবে রে সবাই। আয়াত কিছু বলে না, চুপচাপ সবার কথা শুনছে আর খাচ্ছে। তার সকল মনোযোগ এখন খাওয়ায়। এদের কথায় মনোযোগ দেওয়ার সময় নেই তার। হঠাৎ আয়াতের মোবাইলে মেসেজের টুং শব্দ বেজে ওঠে। আয়াত চোখ তুলে মোবাইলটা হাতে নেয়। আননোন নাম্বার থেকে কোনো মেসেজের সাথে একটা ভিডিও ফাইল, যেটা ডাউনলোড করতে দিয়ে আয়াত এক পলক সাথে থাকা মেসেজটা পড়ে নেয়। ভিডিওটা দেখে জানাবে সারপ্রাইজটা কেমন লেগেছে। দ্বিতীয়বার ধোঁকা খাওয়ার জন্য প্রস্তুত হও। মেসেজ পড়ে আয়াতের ব্রুযুগল কুঁচকে এলো। ধোঁকা? কিসের ধোঁকার কথা বলছে? আয়াত ভয় ভয় ভিডিও ফাইলটা ওপেন করল। কয়েক মুহূর্তের জন্য আয়াতের দুনিয়া থমকে গেল যেন। তার মনে হলো সে হাওয়ায় ভাসছে, তার পায়ের তলা থেকে জমিন সরে গেল যেন। ভিডিওতে একটা অন্ধকার রুম, তার মাঝ বরাবর একটা হলুদ টিমটিম বাতি জ্বলছে। ধীরে ধীরে আলোটি স্পষ্ট হচ্ছে। একটি চেয়ারে কাউকে বেঁধে রাখা হয়েছে। কোন মেয়ে কিন্তু মুখটা অস্পষ্ট। চোখে মুখে চুল ছড়িয়ে ছিটিয়ে আছে, যার দরুন চেহারা ভালোভাবে দেখা যাচ্ছে না। মেয়েটির পুরো শরীরের রক্তবন্যা বয়ে যাচ্ছে। হাত পা শরীরের কোন অংশ রক্তের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। শুনশান নীরবতা বিরাজ করছে রুমটাতে। থেকে থেকে ভেসে আসছে মেয়েটির গঙ্গানির শব্দ। আয়াত স্তব্ধ হয়ে গেছে, কে হতে পারে এই মেয়ে? আয়াত আবার মনোযোগ দিয়ে দেখতে থাকে। হঠাৎ ভেসে আসে ইজি চেয়ারের শব্দ। কেউ একজন পাশে বসে চেয়ারে দল খাচ্ছে। ইজি চেয়ারের ক্যাচ ক্যাচ আওয়াজ ভীষণ ভয়ানক শোনাচ্ছে। থেমে যায় ভেসে আসা চেয়ারের শব্দ। ধীরে ধীরে শোনা যাচ্ছে কারো হেঁটে আসার আওয়াজ। লোকটা মেয়েটার দিকেই এগিয়ে আসছে। আলোর কাছে আসতেই দণ্ডায়মান হয় লোকটির অভয়। ক্যামেরার দিকে পিঠ দিয়ে দাঁড়ায় লোকটা। লোকটার পুরো শরীর কালো পোশাকে আচ্ছাদিত, যেন রুমের অন্ধকার কেউ লোকটার শরীরের অন্ধকার হার মানিয়ে দিবে। লোকটার শরীরে একটা অংশও দেখা যাচ্ছে না। লোকটা এগিয়ে গিয়ে মেয়েটার পাশে দাঁড়ায়। কালো গ্লাভস পরা হাতে মেয়েটি চুলগুলো সরিয়ে দেয়। ভেসে উঠে মেয়েটির ক্রন্দনরত ক্লান্ত চেহারা। আয়াতের হাত থেকে মোবাইলটা পড়ে যায়। মোছর দিয়ে উঠে তার কলিজা। ররশনি। চোখ দিয়ে বেয়ে পড়ে কয়েক ফোঁটা জল। পাশে থেকে রনি, নীতির, মারিয়া, তানহা সকলেই তাকায় আয়াতের দিকে। কি হয়েছে আয়াত তোর? ররশনি। আর কিছু বলতে পারে না আয়াত। গলায় তার কথা আটকে যাচ্ছে। আরেকটা মেসেজ আসে আয়াতের মোবাইলে। কাপা কাপা হাতে মোবাইলটা হাতে নেয় সে। এটুকুতেই শখ খেলে হবে না তো, তোমার জন্য আরও একটা সারপ্রাইজ আছে। মেসেজ পড়া শেষ করতেই সাথে সাথে আর একটা ভিডিও ফাইল আসে। আয়াতের সাহস হচ্ছে না ভিডিওটা দেখার। আয়াতের অবস্থা বুঝতে পেরে রনি মোবাইলটা হাতে নেয়। এরপরে ভিডিও ফাইল ওপেন করে। কর্কশ একটা হাসি শব্দ হলো চাপা দেয়াল জুড়ে। রুমটা চারিপাশে আবদ্ধ হওয়ার দরুন সে হাসির শব্দধ্বনি শোনালো ভীষণ ভয়ঙ্কর। তারপর হঠাৎই সে হাসি ম্রিয়মাণ হয়ে গেল। লোকটা ঝুঁকল রোশনির দিকে। কানে কানে কিছু একটা বলল। হিমশীতল স্রোত বয়ে গেল রোশনির সমস্ত শরীর জুড়ে। নিস্তার নেই তার। নিজের শরীরের সমস্ত শক্তি জোগাড় করে নিল কিছু বলার উদ্দেশ্য। কিন্তু বারবার সে ব্যর্থ হতে লাগল। তার গলার স্বর এতটাই ক্ষীণ যে সে নিজেই উপলব্ধি করতে পারছে না সে কি বলছে। লোকটা একটা বন্দুক বের করে ঠেকালো রোশনির মাথায়। ছলছল করে উঠল তার গোলাকার চোখ দুটো। মাথা নাড়াতে থাকলো দুপাশে। লোকটার কোন হেলদল নেই, একইভাবে দাঁড়িয়ে আছে। আয়াতের শরীর কাঁপছে, হাত দুটো মুখের উপর দিয়ে বসে আছে। চোখের পানি ফেলছে আর মনে মনে দোয়া করছে রোশনির যাতে কিছু না হয়। রোশনি নিজের সর্বশক্তি দিয়ে উচ্চারণ করল, আমাকে মেরো না প্লিজ, আমি আয়াতকে কিছু বলবো না। আমি। আর কিছু বলতে পারল না রোশনি। লোকটার হাতে থাকা বন্দুকের গুলি রোশনির মাথা ভেদ করে ঢুকে পড়ে। কয়েক সেকেন্ড রোশনির গঙ্গানির শব্দ শোনা যায়, এরপর শেষ। চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। চেয়ার সহ ফ্লোরে লুটিয়ে পড়ে রোশনির দেহ। লোকটা বন্দুকটা ফেলে দিয়ে রোশনির মাথার কাছে বসে পড়ে। এরপর নিজের মুখে থাকা মাস্কটা একটানে খুলে ফেলে। লোকটাকে দেখে আয়াতের চোখ ঝাপসা হয়ে যায়।
ধীরে ধীরে নিভে আসতে থাকে তার চোখের পাতা। লুটিয়ে পড়তে থাকে তানহার শরীরে। তানহা এক হাতে ধরে ফেলে তাকে। আয়াত অস্ফুট স্বরে বলে ওঠে, ইলাফ। এরপর জ্ঞান হারায়, সে কিছুই মনে নেই তার। আয়াতের জ্ঞান ফিরতেই হন্তদন্ত হয়ে দৌড়ে আসে ইলাফ। জ্ঞান ফিরে নিজেকে রুমে আবিষ্কার করে আয়াত। ইলাফ পাশে বসে আয়াতের হাত ধরে বলে উঠে, কি হয়েছে তোমার আয়াত জান? আয়াত তাকায় ইলাফের দিকে। তখনকার কথাটা মনে পড়ে যায়। মুখোশের আড়ালে সে ইলাফকে দেখেছিল। আয়াত ও অবিশ্বাস্য নজরে তাকায় ইলাফের দিকে। এই চেহারা, এই চোখ, হ্যাঁ এই মানুষটাই তো ছিল। ঘৃণায় আয়াতের শরীর রিরি করে উঠে। এক ঝাটকায় নিজের হাতটা ছাড়িয়ে নেয় ইলাফের হাত থেকে। যে মানুষটা নিজের বোনকে মেরে ফেলতে পারে, আর যাই হোক তাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। হতে পারে তাকেও মেরে ফেলবে। নিশ্চয় এর পেছনে তার কোন স্বার্থ আছে। তাই ইলাফ তার সাথে অভিনয় করছে। না, সে কিছুতেই ইলাফকে নিজের কোন ক্ষতি করতে দেবে না। যে করে হোক সে এখান থেকে পালিয়ে যাবে। কি হয়েছে আয়াত জান, কথা বলো। রোশনির কথা মনে পড়তেই আয়াতের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। কাপা কাপা গলায় ভয় ভয়ে জিজ্ঞেস করে, রোশনি কোথায়? রোশনি নেই, ও সিঙ্গাপুরে গেছে কয়েকদিনের জন্য। আয়াত অবাক হয়ে তাকায় ইলাফের দিকে। এই লোকটা এতটা মিথ্যা কিভাবে বলতে পারে? এতটা নিখুঁত অভিনয়। আয়াত গভীরভাবে চোখ রাখে ইলাফের চোখে, কিন্তু ইলাফের চোখে সে কোনো ভয়, জোরতা কিছুই দেখতে পাচ্ছে না। এতটা অমানুষ লোকটা, এতটা ভয়ঙ্কর। নাহহ আয়াত চোখ বন্ধ করে নেয়। সে আর কিছু ভাবতে পারছ না। তার মস্তিষ্কে কাজ করা বন্ধ করে দিয়েছে। সে কিছুতেই এখানে থাকবে না। কিন্তু ইলাফকে তা কোনভাবে বুঝতে দেওয়া যাবে না। যদি ইলাফ জানতে পারে তাহলে সে কিছুতেই তাকে যেতে দিবে না। নিশ্চয়ই তাকে বন্দি করে ফেলবে। সে কিছুতে নিজের জীবনকে এইভাবে ক্ষতির সম্মুখীন ঠেলে দিতে পারে না। সে ভুল করল, মস্ত বড় ভুল। ইলাফকে এইভাবে বিশ্বাস করা উচিত হয়নি তার। ইলাফের এই চোখ জোড়ার মায়া পড়ে সে সকল হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। বিশ্বাস করেছিল মানুষটাকে। মানুষটার একাকিত্বের সঙ্গী হতে চেয়েছিল। কিন্তু আয়াতের সকল বিশ্বাসে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল ইলাফ। যে নিজের মায়ের পেটের বোনকে মেরে ফেলতে পারে সে তো আয়াতকে নিমিষে শেষ করে দিতে পারে। আয়াতের মাথা ধরে গেছে, সে আর কিছুই ভাবতে পারছে না। তাকে যে করেই হোক দ্রুত কোন ব্যবস্থা করতে হবে। ইলাফকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না কিছুই। এখন রাত 9টা। ইলাফ বসে আছে আয়াতের পাশে। আয়াত আধশোয়া অবস্থায় খাটে হেলান দিয়ে বসে আছে। কি হয়েছিল তোমার আয়াত জান, বলো আমাকে। ইলাফের দিকে তাকিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে আয়াত বলে, কিছু হয়নি, শরীরটা এমনিতে দুর্বল লাগছিল। ইলাফ চোখ ছোট ছোট করে তাকালো আয়াতের দিকে। আয়াতের কথাটা তার ঠিক হজম হলো না। কিন্তু সে কিছু বলল না। আচ্ছা রোশনি কখন গেল সিঙ্গাপুর, আমাকে তো জানায়নি। কথা ঘোরানোর জন্য বলে আয়াত। বলতে চেয়েছিল, তাড়াহুড়ো থাকায় বলতে পারেনি। আর তাছাড়া আমি তো বলেছি, এটাতে কি হয়নি। কাট কাট জবাব ইলাফের। আজ ইলাফের ব্যবহার আয়াতের কাছে কিছুটা অস্বাভাবিক লাগছে। লাগারই কথা, নিজের বোনকে মেরে ফেলেছে সে। আয়াত আর কিছু বলে না। কিছুক্ষণ নীরব থাকে দুজনে। নীরবতা ভেঙ্গে আবার আয়াত বলে ওঠে, আমি কয়েকদিন মা বাবার কাছে গিয়ে থাকতে চাই। তাদের কথা ভীষণ মনে পড়ছে। তোমাকে যেতে হবে না, বেশি মিস করলে তাদেরকে এখানে আসতে বলো। গম্ভীর স্বরে বলে ইলাফ। আয়াত কিছুটা রেগে গেল। আমাদের এখনো বিয়ে হয়নি ইলাফ। আমি এভাবে আপনার বাড়িতে পড়ে থাকতে পারি না। আমি কালকেই মা বাবার কাছে যাব। ইলাফ তাকায় আয়াতের দিকে। চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করেছে। দাঁতে দাঁত ঘষে চোয়াল শক্ত করে নেয়। আয়াতের এক হাত শক্ত করে চেপে ধরে সে, রাগে গোজগোজ করতে করতে দাঁতে দাঁত চেপে বলে উঠে, আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাতেও আনবে না আয়াত জান। তাহলে এর ফল খুব একটা ভালো হবে না। ভারী পুরুষালী কণ্ঠে কেঁপে উঠল আয়াত। বক্ষ পিঞ্জিরায় ওঠানামা শুরু করল অস্বাভাবিকভাবে। সাথে অবাকও হলো আয়াত, এ কোন ইলাফকে দেখছে সে। ইলাফ যতই রাগ দেখাক না কেন, কখনো আয়াতের এতটা ভয়ঙ্কর লাগেনি তাকে। তার রাগের মধ্যেও ভালোবাসা থাকত। আর সহসাই আয়াত সেটা বুঝতে পারত। কিন্তু আজ এই চোখে, এই স্পর্শে কোনো ভালোবাসা নেই, যা আছে শুধুই কঠিনতা, অনমনীয়তা আর নির্দয়তা। ইলাফ তাহলে সত্যিই তার সাথে অভিনয় করল। এতটা নিখুঁত অভিনয়।
কয়েক মুহূর্তের জন্য আয়াতের মনে হয়েছিল সেই হয়তো ভুল ছিল, কিন্তু ইলাফের হঠাৎ পরিবর্তন তাকে সত্য প্রমাণ করল। আয়াত কেঁদে উঠে। আয়াতের কান্নায় হিতাহিত জ্ঞান ফিরল ইলাফের। আয়াতের হাত ছেড়ে দিয়ে বলল, আমি দুঃখিত আয়াত জান। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। 1 সপ্তাহের মধ্যেই আমাদের বিয়ে হবে, বলে হনহন করে বেরিয়ে গেল ইলাফ। আয়াত সশব্দে কেঁদে উঠল। কি করবে সে এখন? কি উপায় হবে তার? সকাল 10টায় ইলাফ মাত্রই ঘুম থেকে উঠেছে। ঘড়িতে সময় দেখতেই কিছুটা অবাক হয় সে। সচরাচর সে এতক্ষণ ঘুমায় না। আজকে আবার হঠাৎ কি হলো তার? উঠে ফ্রেশ হতে চলে যায়। আয়াতের রুমে প্রবেশ করে ইলাফ। পুরো রুম ফাঁকা, কোথাও আয়াত নেই। এখন আবার কোথায় গেল আয়াত ভেবেই উচ্চস্বরে ডাকতে লাগলো ইলাফ। আয়াতকে পুরো বাড়ি খুঁজে কোথাও না পেয়ে হিংস্র বাঘের ন্যায় গোজগোজ করে উঠে ইলাফ। তার মানে কি সত্যি সত্যি আয়াত তার মা বাবার কাছে চলে গেছে তাকে না জানিয়ে? ফোন হাতে নিল, উদ্দেশ্যে আয়াতকে কল করা। ফোনের স্ক্রিন চালু হতে ভেসে উঠল একটি মেসেজ, সাথে একটি ভিডিও। ভিডিও দেখে থমকে গেল ইলাফ। এটা সেই ভিডিও যেটা আয়াত রেখেছিল। ভিডিওটি আরও 2 ঘন্টা আগে তার মোবাইলে পাঠানো হয়েছিল। মেসেজটা পড়তে শুরু করে ইলাফ। আমি আবারও ঠকে গেলাম ইলাফ। আপনি আমাকে ঠকিয়েছেন। আমি কতটা বোকা তাই না বলুন? কত সহজে সবাইকে বিশ্বাস করে ফেলি। বারবার মানুষ চিনতে ভুল করি। আমার কি দোষ ছিল বলুন? আপনাকে বিশ্বাস করেছিলাম। আপনাকে ধীরে ধীরে নিজের অর্ধাঙ্গ রূপে দেখা শুরু করেছিলাম। আপনাকে আগলে রেখে ভালোবেসে আপনার সকল দুঃখ একাকিত্ব দূর করে দিতে চেয়েছিলাম। এটাই দোষ ছিল আমার তাই না বলুন? কিন্তু আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সবাই বিশ্বাসের যোগ্য হয় না। আপনি কিভাবে পারলেন আপনার নিজের বোনকে মেরে ফেলতে? আমি ভেবেছিলাম ভিডিওটা পুলিশকে দেখাবো, কিন্তু আপনি তো অনেক বড় ব্যবসায়ী, আপনাদের কাছে তো এগুলা কোনো ব্যাপারই না। ঠিকই, আপনি টাকা দিয়ে সব মিটমাট করে ফেলতেন। তাই আমি চলে এসেছি আপনার থেকে অনেক দূরে। যেখানে আপনি আমার ক্ষতি তো দূরের কথা, আমাকে খুঁজেও পাবেন না কখনো। ইলাফ তড়িৎ গতিতে কল দেয় আয়াতের নাম্বারে, কিন্তু নাম্বার বন্ধ। সজোরে মোবাইলটা ফ্লোরে আছাড় মারে ইলাফ। নিজের চুল খামচে ধরে। তার মানে আয়াত তাকে কিছু একটা খাইয়ে দিয়েছিল যার কারণে সে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছে। আর এই সুযোগেই আয়াত বেরিয়ে গেছে। তার আয়াতজান তাকে ছেড়ে চলে গেছে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। চোখ দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে। চোয়াল দুটো শক্ত হয়ে গেছে। এই অবস্থায় তাকে দেখলে, যে কেউ দেখলে রক্তপিপাসু ব্যতীত অন্য কিছু ভাববে না। ইলাফ বিড়বিড় করে বলে ওঠে, অনেক ভালো মানুষই দেখিয়েছি তোমাকে আয়াতজান। নিজের সহসা গম্ভীর্যপূর্ণ প্রকৃতিকে আড়ালে রেখে নিজেকে আদর্শ পুরুষের মতো তোমার সামনে উপস্থাপন করেছি, যাতে তুমি আমাকে ভালোবাসতে বাধ্য হও। কিন্তু আর না, এই ছায়া নীতিজাজের বিধ্বস্ত রূপ দেখার জন্য প্রস্তুত হও। আমাকে ছেড়ে যাওয়ার শাস্তি তোমাকে পেতে হবে আয়াতজান। এই শুরুটা যখন আমি করেছি, এর শেষটাও আমার হাতেই হবে। নিজের দুহাতে চোখ মুখ একবার মুছে নেয় ইলাফ। চুলগুলো ব্যাক ব্রাশ করে নেয়। এরপর তার ঠোঁটে ফুটে উঠে এক রহস্যময় বাঁকা হাসি। যেন ফিরে এসেছে তার আসল অস্তিত্ব। তার আয়াতজানকে পুড়তে হবে, ভীষণভাবে পুড়তে হবে তার ভালোবাসায়। আয়াতজান, হিসহিসিয়ে বলে ইলাফ। একটা রেস্টুরেন্টে বসে আছে আয়াত। তার সাথে বসে আছে মারিয়া। এখন আমি কোথায় যাব মারিয়া? ইলাফ ঠিক আমাকে সব জায়গা থেকে খুঁজে নিবে। তুই তোর মা বাবাকে কেন জানাচ্ছিস না? ওদের জানালে ওরা টেনশনে পড়ে যাবে, আর যদি ইলাফ কোনোভাবে বুঝতে পারে মা বাবা আমাকে কোথাও লুকিয়ে রেখেছে, তাহলে ও যদি মা বাবার কোন ক্ষতি করে দেয়। আচ্ছা, তুই কোন চিন্তা করিস না। তুই একটা কাজ কর, তুই আমার নানুর বাড়িতে চলে যা। ইলাফ সেখানে তোকে খুঁজে পাবে না। আমি মাঝে মাঝে তোকে গিয়ে দেখে আসবো। কিছুদিন তুই সেখানেই থাকবি। এরপর সব কিছু স্বাভাবিক হয়ে গেলে না হয় আসতে পারবি। ঠিক আছে, তাহলে তুই সেই ব্যবস্থা কর। কিন্তু আমার জন্য যদি তোর কোন ক্ষতি হয়ে যায়। আরে কিছু হবে না, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। আয়াত মারিয়াকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমার সাথে কেন এমন হয় বলতো মারিয়া? আমি কার কি ক্ষতি করেছি? আরে পাগলি, কাঁদছিস কেন? দেখবি সব ঠিক হয়ে যাবে। হুম। একটু পরে আয়াত বসে আছে গাড়িতে। মাত্রই সে মারিয়ার নানুর বাড়িতে এসে পৌঁছেছে। গাড়ি থেকে নামতে সে খুবই অস্বস্তি বোধ করছে।
হঠাৎ গাড়ির দরজা খুলে যেতেই আয়াত সেদিকে তাকায়। একটা ছেলে হাসি মুখে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি মুখে হাসি রেখে বলে উঠল, আপনি নিশ্চয়ই আয়াত। আয়াত ছোট করে বলে উঠল, জি। বসে আছেন কেন, নেমে আসুন, বলেই ছেলেটি গাড়ির এক পাশে গিয়ে দাঁড়ায়। আয়াতও আস্তে করে নেমে আসে। আমি রুদ্র আরিয়ান, মারিয়ার মামাতো ভাই। আয়াত একবার ভালোভাবে উপর নিচ ছেলেটিকে দেখে নেয়। 25 কি 26 বছর বয়সী এক যুবক। উজ্জ্বল শ্যামলা গায়ের রং। চেহারায় বেশ হাসি খুশি একটা ভাব। পরনে একটা অফ হোয়াইট টি শার্ট, সাথে ব্ল্যাক ট্রাউজার। জিম ফিট বডি। বাম কানে পরা ছোট একটি রিং। মোটামুটি সুদর্শনী বলা যায় ছেলেটাকে। আয়াত ছোট করে বলে উঠে, আমি ইয়ানা চৌধুরী, আয়াত। মারিয়ার ফ্রেন্ড। হ্যাঁ জানি, বলেছে মারিয়া। আসুন ভিতরে আসুন। জি। আয়াত বাড়ির ভিতরে চলে যায়। একতলা একটা বাড়ি, তেমন একটা জাঁকজমকপূর্ণ না, কিন্তু চারপাশে সবকিছু বেশ পরিপাটি। আয়াত চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়। কেমন আছো আয়াত আপু? কারো সম্মোহনী ডাক কানে আসতে পিছনে ফিরে তাকায় আয়াত। আরিয়া হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। আরিয়াকে দেখে আয়াতও হেসে দেয়। আরিয়া হলো মারিয়ার মামাতো বোন। আয়াত তাকে আগে থেকেই চিনে। বেশ কয়েকবার মারিয়াদের বাসায় দেখেছিল তাকে। মেয়েটা বেশ মিশুক। আয়াতের থেকে 3-4 বছরের ছোট হবে। আরিয়া এসে আয়াতকে জড়িয়ে ধরে। আয়াতও হাসি মুখে জড়িয়ে ধরে আরিয়াকে। যাক, কেউ তো আছে, একা একা কাটাতে হবে না তাকে। কেমন আছো আয়াত? আরিয়ার মা সালেহা বেগম ডেকে উঠে। ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? ভালো আছি রে মা। আপনাদের খুব অসুবিধায় ফেলে দিলাম তাই না আন্টি? আরে কি বলছো, তুমি এসেছো, আমরা খুব খুশি হয়েছি। একদম নিজের বাড়ি মনে করে থাকবে। জি আন্টি। ঠিক আছে মা, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। এরপর আরিয়ার দিকে তাকিয়ে বলে, আরিয়া ওকে ওর রুমটা দেখিয়ে দিয়ে এসো। আরিয়ার পাশের রুমটাতে আয়াতকে থাকতে দেওয়া হয়েছে। রুমে এসে আঘাত ফ্রেশ হয় নাই। ইলাফ বসে আছে একটা রুমে। চোখ তার মোবাইলে নিবন্ধ। আয়াত আর মারিয়া রেস্টুরেন্টে বসে থাকার ভিডিওটাই দেখছে সে। ভিডিওটা দেখে ইলাফের মুখে ফুটে ওঠে ক্রূর হাসি। ফিসফিস করে বলে ওঠে, আমার বোকা আয়াত জান, তুমি হয়তো ভুলে গেছো, তুমি কখনোই আমার থেকে মুক্তি পাবে না। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন তোমাকে আমার হয়েই থাকতে হবে। কেউ তোমার দিকে হাত বাড়ালে তার হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিব। তুমি আমার রক্তে মিশে গেছো আয়াত জান। আমার অস্থিতে তোমাকে অনেক আগেই মিশিয়ে ফেলেছি। এবার পালা তোমার, আমাকেও তোমার অস্থিতে মিশিয়ে ফেলতে হবে। যেই বাতাসে তুমি নিঃশ্বাস নেবে সেই বাতাসটাও আমার হোক আমার জান। চোখ বন্ধ করে নেয় ইলাফ। জোরে জোরে কয়েকটা শ্বাস নেয়। চোখ দুটো তার অসম্ভব লাল হয়ে আছে। কোথাও একটা তার কষ্ট হচ্ছে। শূন্যতা অনুভূত হচ্ছে তার ভীষণভাবে। তার আয়াত জান তার কাছে নেই, তাকে ছেড়ে চলে যাওয়ার মতো দুঃসাহসিকতা দেখিয়েছে, এটার জন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আবার বিড়বিড় করে বলে ওঠে, তোমার যত ইচ্ছা মুক্ত আকাশে উড়ে নাও আয়াত জান। কিন্তু তুমি হয়তো জানো না, তুমি যে আমার অদৃশ্য বেড়াজালে বন্দী। আমার সোনার খাঁচায় বন্দি চড়ুই তুমি, যেখানে তোমার উড়ার মতো সুবিস্তীর্ণ বিশাল জায়গা আছে, কিন্তু দিন শেষে আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। হাসল ইলাফ, ঠিক কিসের হাসি সেটা বোঝা গেল না, দুঃখ, অভিমান, নাকি কোন রহস্যের? আরিয়া আর আয়াত ছাদে বসে আছে। আরিয়া কারো সাথে ফোনে কথা বলছে। আয়াত উঠে গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ায়। সে কিছুতেই মানতে পারছে না ইলাফ রোশনীকে মেরে ফেলেছে। কিন্তু ইলাফ রোশনীকে কেন মারল? মারার আগে রোশনী কিছু বলেছিল, কি এমন কথা রোশনী জানে যার জন্য তাকে খুন হতে হয়েছে? ইলাফ কিভাবে পারল নিজের বোনকে মেরে ফেলতে? তাকে মেসেজ পাঠানো ওই অজ্ঞাত লোকটা ইলাফ নয় তো? না, সে ইলাফ কি করে হবে? ইলাফের সাথে তো তার কয়েক মাসের পরিচয়। তাহলে সেই অজ্ঞাত লোকটাকে? এত কেনর উত্তর শুধু ইলাফ দিতে পারবে। কিন্তু ইলাফের থেকে সেসব জানা আর সম্ভব নয়। আয়াত একটা দীর্ঘশ্বাস ছাড়ে, সে সত্যি সত্যি ইলাফকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এই ভালোবাসার পরিণতি ভীষণ ভয়ঙ্কর। কিভাবে সে একজন খুনিকে নিজের ভালোবাসা হিসেবে মেনে নিবে? আয়াত আকাশের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। স্নিগ্ধ বাতাস ক্ষণে ক্ষণে এসে তার চুলগুলোকে উড়িয়ে দিচ্ছে। হৃদয়ের ভিতর ভারী শূন্যতা অনুভূত হচ্ছে। এক নীরব শূন্যতা যা পুড়িয়ে ছাই করে মাইলের পর মাইল হৃদয়কে। এক আজব অনুভূতি যা গ্রাস করে চঞ্চল চড়ুই ডানার মতো পাখিকে।
এক অদ্ভুত নীরবতা, এই এক অদৃশ্য বিষণ্ণতা, কল্পনায় জমানো স্বপ্নের সৌরজগৎ। নির্বাক নির্ঘুম রাত্রির ট্রেনে ছুটে যাওয়া, ফিরে পাওয়ার অবশ অবকাশের বিকেল। এ যেন এক অদূর রাত্রি, যেন এক নির্বাসনে যাত্রী। এ যেন সব হারিয়ে ফেলা এক শঙ্খচিল, এ যেন নির্হীন এক মানুষ। এ যেন সব মরুভূমির রোদ, যেন এক নীরব নিথর সারদ। কি অপেক্ষা করছে তার জীবনে? জীবন তাকে কোথায় নিয়ে থামাবে? এই ভুল মানুষকে ভালোবেসে ফেলার জন্য জীবন তাকে কিরূপ শাস্তি দিবে, জানা নেই আয়াতের। এই যে মিস এলোকেশী, এইভাবে আকাশের দিকে তাকিয়ে কি দেখছেন? পুরশালী কণ্ঠস্বর কানে যেতেই পাশ ফিরে তাকায় আয়াত। রুদ্র তার পাশে হাসিমুখ নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আয়াত কিছুটা বিরক্ত হল। রুদ্রের উপস্থিতিতে নয়, রুদ্রের মুখে এলোকেশী ডাকটা শুনে। কেন যেন তার ভীষণ রাগ হলো, এই নামে শুধু তাকে ইলাফ ডাকত। আয়াতের জন্য এই ডাকটা যেন শুধু ইলাফের মুখেই মানায়, যেন শুধু তার জন্যই প্রযোজ্য। আয়াত এক পলক রুদ্রের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নেয় আকাশের দিকে। আপনার কি মন খারাপ? রুদ্র আবার জিজ্ঞেস করে। আয়াত না তাকিয়ে ছোট করে উত্তর দেয়, না। রুদ্র একটা দীর্ঘশ্বাস নিয়ে পকেটে দুহাত গুজে আকাশের দিকে তাকায়। এরপর ধীর কণ্ঠে বলে, আজকে আকাশে চাঁদ তারা কিছুই নেই। সম্পূর্ণ অন্ধকারে ঢাকা মেঘলা আকাশ। আকাশের সৌন্দর্য উপভোগ করার মতো আজকে কিছুই নেই। কিন্তু তবুও আপনি সেই অনেকক্ষণ যাবৎ এইভাবে আকাশের দিকে তাকিয়ে আছেন। এরকম তারাই করে যাদের অত্যাধিক মন খারাপ থাকে। আপনি চাইলে বলতে পারেন, জানেন তো মন খারাপের কারণ শেয়ার করলে মন হালকা হয়ে যায়। আয়াত একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়েই বলে ওঠে, জানেন তো নিজের দিকটা বুঝিয়ে বলতে না পারার ব্যর্থতা খুবই নির্দয়ভাবে চিবিয়ে ধরে মানুষকে। এখানে চিৎকার করার সুযোগ নেই, কারণ ব্যর্থতা নিজের। তাই ব্যথাটা সহ্য করে যেতে হয়। ভিতর থেকে আমি কি অনুভব করছি তা মুখ পর্যন্ত আনাটা আমার জন্য ঘুমের মধ্যে বোবা ধরার পর চিৎকার দেওয়ার চেষ্টা করার সমতুল্য। যা শত চেষ্টার পরেও সম্ভব হয়ে ওঠে না। থামে আয়াত, এরপর আবার একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, ওই যে শূন্যের দিকে তাকিয়ে দেখুন, যেন সমস্তটাই একটা গোলক ধাঁধা। কোন এক ঘাস ফড়িং ডুবে যাচ্ছে উড়তে গিয়ে। একটি স্বপ্ন, ঘুড়ি হয়ে ভেসে যাচ্ছে মহাশূন্যে। আর আমি দর্শক হয়ে দেখে যাচ্ছি সব। বিশাল নক্ষত্রের বুকে নিজেকে হারিয়ে ফেলা ছাড়া আমার আর কিছুই করার নেই। এতটুকু বলে আয়াত দ্রুত সেখান থেকে নেমে চলে আসে। কোনোদিকে এক পলক তাকানোর প্রয়োজন বোধ পর্যন্ত করেনি। যদি তাকাতো তাহলে হয়তো আয়াত দেখতে পেত একজোড়া কৌতূহলী চোখ কিভাবে তার দিকে চেয়েছিল। রুদ্র আপন মনে বিড়বিড় করে বলে ওঠে, এই ছোট্ট মেয়েটার কিসের এত দুঃখ? এইটুকু জীবন নিয়ে তার কিসের এত অভিযোগ? আর কিসের গোলকধাঁধা, কিসের স্বপ্ন, কিছুই মাথায় ঢুকল না। রুদ্র আকাশের দিকে তাকায়। না, চাঁদ তারা দেখার মতো কিছুই নেই। সেও চলে যায় সেখান থেকে। আয়াত জান, কেন আমাকে ছেড়ে চলে গেছো? সবাই কেন আমাকে ছেড়ে চলে যায়? ফিরে এসো আয়াত জান, প্লিজ ফিরে এসো। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আয়াত জান ফিরে এসো আমার কাছে। ঘুম থেকে লাফিয়ে উঠে যায় আয়াত। পুরো শরীর ঘামে ভিজে গেছে। উঠে এক গ্লাস পানি খেয়ে নেয় আয়াত। এসে বসে খাটে। ভাবতে থাকে সত্যিই কি ইলাফের কষ্ট হচ্ছে তার জন্য। ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছে আয়াত। এ মানুষটা এতটা ভয়ঙ্কর আর নিকৃষ্ট না হলেও পারত। কত সুন্দর দিন কাটছিল তাদের, একে অপরকে ভালোবেসে সুখেই তো দিন যাচ্ছিল। কিন্তু সত্য এত কঠিন কেন? কেন এতটা নিষ্ঠুর আর কষ্টের? আয়াতের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। পরক্ষণে আয়াত তা মুছে নেয়। তাকে শক্ত হতে হবে। সে তো কোন কালে এতটা দুর্বল ছিল না। তাহলে এখন কেন নিজেকে এতটা দুর্বল মনে হচ্ছে তার? না, সে কিছুতেই আরও ওই খুনিটার জন্য কষ্ট পাবে না। কিছুতেই নিজের মূল্যবান চোখের পানি ইলাফের জন্য নষ্ট করবে না। ঘুমিয়ে পড়ে আয়াত। আদৌ কি চোখের পানি ফেলবে না? হয়তো। হয়তো না। কেন চলে গেলে আমাকে ছেড়ে চাঁদ? তোমার আকাশ যে আজও তোমার অপেক্ষার প্রহর গুনে। দেখো আমার কেউ নেই একমাত্র তুমি ছাড়া। তোমার আশায় আমি আজও বেঁচে আছি। ফিরে এসো আমার কাছে চাঁদ। গিটার তুলে নেয় আকাশ। ঘুমুন আমি ইচ্ছের মতো। ভাসালি ভালো না কত। ভালোবাসা দিচ্ছে দোহাই। আমাকে রোজ অবিরত। আকাশ গান গাইছে। উহু গান নয়, এ যেন বিষাদের মহাকাব্য। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়। চুরমার করে দে আর ও কিছু ইশারায়।
এতটা যন্ত্রণাদায়ক কোনো কণ্ঠ হতে পারে? এতটা বিভীষিকাম আর্তনাদ, শব্দের টানে লুকায়িত থাকতে পারে? আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে। তোর নাম ধরে। আমাকে রাস্তা বল। কোনো আস্তানা? কোন বন্দরের? বলে দে, বল আমায়। এই হাহাকারের সঙ্গে সঙ্গে বিষাদ তরঙ্গ খেলে যাচ্ছে আকাশের অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে। দেয়াল ঘেঁষে বসে পড়ে সে। চিৎকার করে বলে ওঠে, চাঁদ আমার চাঁদ। আবদ্ধ ঘরটাও যেন তার সঙ্গে তাল মিলিয়ে চিৎকার করছে। ধ্বনি প্রতিধ্বনিতে জানান দিচ্ছে তারাও দুঃখী। আকাশের যন্ত্রণায় তাদেরও যন্ত্রণা হচ্ছে। আসলে কি তাই? জড় বস্তুরও কি যন্ত্রণা হয়? হয় হয়তো। কেটে গেছে আরো 15 দিন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সবাই যার যার কাজে ব্যস্ত। কেউ কেউ আবার বক্ষপিঞ্জিরায় হৃদযন্ত্রের গভীর ক্ষত লুকাতে ব্যস্ত। হাসি মুখে ঠিকই সবার সামনে চলাফেরা করা যায়। হাসি মুখে থাকলেও কি আদৌ সুখী থাকা যায়? জানা নেই আয়াতের। এই 15 দিন তার কাছে 15 বছরের মতো দীর্ঘ মনে হয়েছে। সে কিছুতেই ইলাফকে ভুলতে পারছে না। এক একটা রাত এক একটা বছরের সম লেগেছে তার কাছে। নির্ঘুম রাতে যেন দুঃখরা তাকে ছাড়তে চায় না। যতই বলুক ইলাফের জন্য তার চোখের পানি ফেলবে না, কিন্তু অবাধ্য মন কি তার কথা শুনে? সে ঠিকই তার ভালোবাসার মানুষের জন্য কেঁদে বুক ভাসিয়েছে। ইলাফকে সে যতটা ঘৃণা করতে চায়, ইলাফ যেন তার দ্বিগুণ ভালোবাসার কথা তাকে বারবার মনে করিয়ে দেয়। কেন হয় এমন অনুভূতি? কেন নিজের শরীর মন সব নিজের হওয়া সত্ত্বেও অন্য কারো জন্য কষ্ট পায়? আদৌ কি সেগুলো আর তার নিজের আছে? নাকি আরো আগেই দলিল করে দিয়েছে অন্য কারো নামে? আয়াত বসে আছে জানালার পাশে। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। বাতাসের সাথে বৃষ্টির ফোঁটারা এসে তাকে ছুঁয়ে দিচ্ছে। কিন্তু তাতে তার কোন ভ্রূক্ষেপ নেই। বৃষ্টি যেন তার বিষণ্ণ মনকে অদ্ভুতভাবে আরো বিষণ্ণ করে তুলছে। তার কাছে মনে হচ্ছে এখানে সবকিছু ধীর নিস্তব্ধ, যেন সময় থমকে গেছে। চারপাশের কোলাহল, মানুষের হাসি, জীবনের উচ্ছ্বাস, সবকিছুই যেন দূরের এক গল্প মনে হচ্ছে। সে একা দাঁড়িয়ে আছে এই বিশাল পৃথিবীতে, যেখানে কেউ নেই পাশে। এই 15 দিনে ইলাফ তাকে এখনো খুঁজে পায়নি। কিন্তু আয়াতের মনে হয়েছিল ইলাফ তাকে একদিনেই বের করে ফেলবে। সেখানে 15 দিন কেটে গেল। তার মানে কি ইলাফ তাকে ইচ্ছে করে খুঁজতে আসেনি? নাকি তার কোন বিপদ হয়েছে? ইলাফের কি একবারও তার জন্য কষ্ট হয়নি? সে যে ভালোবাসার আগুনে পুড়েছে, ইলাফ কি তা একবারও অনুভব করেনি? এর মাঝে আয়াতের কয়েকবার তার মা বাবার সাথে কথা হয়েছে। সে তাদেরকে জানিয়েছে যে কোন এক কারণে সে ইলাফকে বিয়ে করতে চায় না, তাই লাইফের থেকে পালিয়ে এসেছে। তার মা বাবা তাকে আরও একটা কথা বলেছে যেটা শুনে না চাইতেও ইলাফের প্রতি তার কিছুটা রাগ হয়েছে। ইলাফ তার মা বাবাকে হুমকি দিয়ে এই বিয়েতে রাজি করিয়েছিল। তারা এটাও বলেছে যদি তারা এসব ব্যাপারে আয়াতকে কিছু জানাতো তাহলে ইলাফ তাদের ক্ষতি করে দিত। কথাটা আয়াতের যেন বিশ্বাসই হচ্ছিল না। পরক্ষণে আবার মনে হলো যে নিজের আপন বোনকে মেরে ফেলতে পারে তার কাছে তো এটা কিছুই না। দীর্ঘশ্বাস ছাড়ে আয়াত। এভাবে আরেকজনের বাড়িতে তার পড়ে থাকতে ভালো লাগছে না। ভেবেছিল 2-1 দিনের মধ্যেই চলে যাবে, কিন্তু সামনের সপ্তাহে মারিয়ার আগদের অনুষ্ঠান রয়েছে। সবার করা আদেশ এখানে অবশ্যই আয়াতকে উপস্থিত থাকতেই হবে। তাই মারিয়ার আগদের পরে সে যাবে এখান থেকে। আমাকে মেরো না প্লিজ, তুমি যেভাবে বলেছ আমি ঠিক সেভাবেই করেছি। অনন্যার কথা শুনে হাসতে থাকলো সামনে থাকা মানুষটি। যেন সে কোন মজার জোকস শুনেছে। অনন্যা অনুনয়ের কণ্ঠে আবার বলে উঠল, প্লিজ আমাকে মেরো না, আমি কখনো কাউকে কিছু বলবো না। তোকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? প্লিজ মেরো না, আমি অনেক দূরে চলে যাব। আর কখনো আসবো না এখানে। অট্টহাসিতে ফেটে পড়ে সামনে থাকা মানুষটি। ক্ষণে ক্ষণে মানুষটি এমন ভাবে হেসে উঠছে যাতে অনন্যার সারা শরীর শিহরণ দিয়ে উঠেছে। অনন্যা অনুনয় বিনয় করতে থাকে। কিন্তু লোকটা তার সিদ্ধান্তে অটল। আজকে অনন্যাকে মরতেই হবে। অনন্যা না মরলে যে তার সব কীর্তি ফাঁস হয়ে যাবে। সে কিছুতেই হতে দেবে না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। অনন্যার কণ্ঠ শুকিয়ে আসছে। তাকে বেঁধে রাখা হয়েছে। ড্রাগসের ওভারডোজের কারণে তার শরীরটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে। সামনে থাকা মানুষটি আবার বলে ওঠে, আমি তোকে না মারলেও ইলাফ তোকে ঠিকই মেরে ফেলবে। আর আমার থেকে বেশি যন্ত্রণাদায়ক মৃত্যু সে তোকে দিবে। আফটার অলও তুই তার প্রাণের প্রিয় বোনকে মেরে ফেলতে সাহায্য করেছিস।
মানুষটা থামে, কিছুক্ষণ ভাবতে থাকে কিছু একটা। এরপর আবার বলে, আর তুই যদি একবার ইলাফের হাতে পড়িস তাহলে কি ভেবেছিস ও তোকে এমনি এমনি ছেড়ে দিবে? তার বোনকে কখন কোথায় কিভাবে মারা হয়েছিল সেগুলো তোর থেকে জানতে চাইবে না। সবচেয়ে বড় কথা হলো প্রাণের বোনের লাশটাও সে খুঁজে পেল না শেষবার দেখার জন্য। কি মনে হয় তোর এটার ক্ষোভ তার নেই? আর ইলাফ নিজের প্রয়োজনে কতটা হিংস্র রূপ ধারণ করে সেটা অবশ্যই তোকে বলে দিতে হবে না। আর তোকে বেঁচে থাকতে দিয়ে আমি নিজের বিপদ নিজে ডেকে আনতে চাই না। তাই মরতে তো তোকে হবেই। প্লিজ ছেড়ে দাও আমাকে, আমি কাউকে কিছু বলবো না। অনেক দূরে কোথাও চলে যাব। ছেড়ে তো তোকে দিতে পারবো না। তুই যেখানেই থাকিস না কেন ইলাফ তোকে ঠিক খুঁজে নিবে। কিন্তু তুই একটা বড় ধন্যবাদ ডিজার্ভ করিস। তোর জন্যই আয়াত ইলাফকে ঘৃণা করতে শুরু করেছে। এমনকি ছেড়ে পালিয়ে পর্যন্ত গেছে। খুব ভালো কাজ করেছিস। তুই বল আয়াত কি করে ইলাফের হবে? চাঁদ তো আকাশের হবে তাই না? চাঁদ তো শুধু আকাশকে ভালোবাসে। তাই চাঁদকে ইলাফের থেকে দূরে থাকতে হবে। কিন্তু তুই যেহেতু এত বড় উপকার করেছিস ওই হিসেবে তোকে একটু কম কষ্ট দিয়ে মারবো, ঠিক আছে? বলেই হো হো করে হাসতে শুরু করে মানুষটি। চাপা দেয়াল জুড়ে হাসির শব্দ ক্ষণে ক্ষণে ভয়ঙ্কর হয়ে উঠছে। অনন্যা নিভু নিভু চোখে তাকিয়ে আছে মানুষটার দিকে। মৃত্যু তার অতি সন্নিকটে। কিছু করার নেই, তার পাপের হাড়ি পূর্ণ হয়ে গেছে। তার কিছুক্ষণের জন্য নিজের ওপর করুণা হতে লাগলো। কি পেল এসব করে? মৃত্যু যে এখন তার দুয়ারে কড়া নাড়ছে। মানুষটা এসে তার চোখ মুখ বেঁধে দেয়। হঠাৎ কল আসায় মানুষটা কথা বলার জন্য বেরিয়ে যায়। 2 মিনিটের মাথায় আবার রুমে প্রবেশ করে। এসে অনন্যাকে চেয়ার থেকে উঠিয়ে কোথাও একটা নিয়ে যেতে থাকে। 20 মিনিট পর কোন একটা কক্ষে তাকে টেনে হিচড়ে নিয়ে আসা হয়। অনন্যাকে শুয়ে দেওয়া হয় একটা বড় টেবিলের উপর, যার চারপাশে 4টা রিং। সেই রিংগুলোর সাথে অনন্যার 4 হাত পা শক্ত করে বেঁধে দিল। লোকটা অনন্যার পেটের কাছেও দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেয়। মুখের বাঁধনটা আরেকটু শক্ত করে দিল। এরপর অনন্যার চোখটা খুলে দিল। সামনে তাকাতে অনন্যার চোখ দুটো আরো বড় বড় হয়ে গেল, যেন এক্ষুনি কোঠরো থেকে বেরিয়ে আসবে। লোকটা এপ্রন পরে হাতে একটা বড় সাইজের চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে তার তৃষ্ণা উপচে পড়ছে। রক্তের তৃষ্ণা, খুনের তৃষ্ণা। লোকটা ধীরে ধীরে আগালো অনন্যার দিকে। অনন্যা সজোরে মাথা ধুলাতে লাগলো দুই পাশে। চোখে মুখে তার পৃথিবীসম ভয়। প্রাণপণ আকুতি নিজের প্রাণ ভিক্ষা দেওয়ার। কিন্তু লোকটির সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। লোকটা এগিয়ে গিয়ে অনন্যার একটা হাত কেটে ফেলল। মুখ বন্ধ থাকায় চিৎকার করতে পারল না সে। কিন্তু তার গঙ্গানির শব্দ পুরো ঘর জুড়ে এক বিভীষিকাম আর্তনাদের সৃষ্টি করেছে। লোকটি সযত্নে অনন্যার কাটা হাত নিয়ে পাশে রাখা বুচার টেবিল, মাংস কাটার জন্য বিশেষভাবে তৈরি টেবিল এর উপর রাখে। অনন্যার কাটা অংশ থেকে রক্ত বন্যা বয়ে যাচ্ছে। চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়ছে। চাপা গঙ্গানিতে ক্ষণে ক্ষণে তার শরীর কাঁপছে। লোকটা এবার একটা বক্স খুলে টেবিলের উপর কাটা হাত তার পাশে রাখে। একে একে বের করে নেয় বক্সে থাকা যন্ত্রপাতিগুলি। অনন্যা ছলো চোখে সেদিকেই তাকিয়ে আছে। ক্লে স্কিনিং, বনিং, চকলেট কার্ভ নাইফ, সিরেটেড সহ নানা রকমের অস্ত্র ছুরি বের করতে থাকে। যেগুলোর অনেক কিছুই অনন্যা চিনেও না, কখনো দেখেছে বলেও মনে হয় না। লোকটা শরীরে কালো এপ্রন আর হাতে কালো গ্লাভস পরা। লোকটা হাতে দুটো নাইফ নিয়ে শুরু করে দেয় তার পৈশাচিক খেলা। দক্ষ, পারদর্শী কসাইদের মতো অনন্যার হাতের মাংসগুলো কেটে নিতে থাকে। হাতের সবগুলো মাংস কেটে নেওয়ার পর লোকটা অনেকগুলো পলিব্যাগ নিয়ে আসে। সাথে একটা ওয়েট মেশিন। একে একে মাংসগুলোকে পলিব্যাগে ঢুকিয়ে ওয়েট মেশিনে মেপে আলাদা আলাদা প্যাকেট করে রাখছে। সবগুলো মাংস ঢুকানো শেষ হলে সেগুলাকে নিয়ে পাশে থাকা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেয়। এরপর ফিরে আসে অনন্যার কাছে। এসে অনন্যার আরেকটা হাত কেটে নেয়। এর মাঝে অনন্যা জ্ঞান হারিয়ে ফেলে। লোকটা ক্রূর হাসে। এত জলদি মরে গেলে তো হবে না, এর থেকে হালকা একটু বেশি যন্ত্রণা পেয়ে মরতে হবে, বলেই লোকটা হাসে। লোকটা এগিয়ে গিয়ে এই হাতটাও আগের মতো কাটা শুরু করে দেয়। কাটা শেষ হলে মাংসগুলো নিয়ে ফ্রিজে রেখে আসে। এরপর অনন্যার কাছে এসে দাঁড়ায়। চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরায়। অনন্যা দুর্বল শরীরে নিভু নিভু চোখে তাকায়। লোকটা মৃদু হাসে। এরপর গিয়ে অনন্যার একটা পা কেটে দেয়।
ইতিমধ্যে অনন্যা মনে মনে মৃত্যু কামনা করতে শুরু করে দেয়। এই যন্ত্রণা থেকে সে মুক্তি চায়। আর সহ্য করতে পারছে না সে। এইভাবে তিলে তিলে যন্ত্রণা পেয়ে মরার চেয়ে একেবারে মরে গেলেই শান্তি। লোকটা দুইটা পায়ের সাথেও সেম কাজটাই করে। এর মাঝে অনন্যা 4বার জ্ঞান হারায়। যতবারই জ্ঞান হারায় ততবারই লোকটা আবার জ্ঞান ফিরায়, এরপর শুরু করে তার পৈশাচিক আচরণ। যেন এগুলো তার কাছে খুবই আনন্দের। অনন্যার পা দুটো কাটা শেষ হলে লোকটা একটা মাঝারির সাইজের কাচের বোতল হাতে নিয়ে অনন্যার পাশে দাঁড়ায়। অনন্যার চোখে যেন এবার কঠোর থেকে বেরিয়ে আসতে চাইছে। কাচের বোতলে দাউ দাউ করছে অ্যাসিড। লোকটা ধীরে ধীরে কাচের বোতলের মুখটা খুলতে থাকে। এরপর আস্তে আস্তে ঢালতে থাকে অনন্যার পুরো শরীরে। এমন ভাবে লোকটা ঢালছে মনে হচ্ছে সে খুবই মনোযোগের সাথে কোন রেসিপি রান্না করছে। শুধু গলার উপরের অংশটা রেখে দেয় আর বাকি অংশে অ্যাসিড ঢালতে থাকে। অনন্যার গঙ্গানিতে পুরো রুম হিম হয়ে আসছে। তার শরীর থেকে উত্তপ্ত ধোঁয়া উঠছে। মাংসগুলো গলে যাচ্ছে। এটা দেখে লোকটার চোখ চিকচিক করে উঠে। ফুটে উঠে এক বিস্তর হাসি। অনন্যার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বলে, এটা হলো সাহায্যের জন্য উপহার। অনন্যা ছটফট শুরু করে দেয়। তার মৃত্যু চাই, এই যন্ত্রণা আর সে নিতে পারছে না। লোকটা আবার বলে ওঠে, এই তো আর মাত্র একটা স্টেপ বাকি, এরপর তুমি শান্তির ঘুম ঘুমাবে। লোকটা এগিয়ে গিয়ে বাক্সের ভিতর থেকে একটা চাইনিজ কুড়াল বের করে নিয়ে আসে। অনন্যার মাথার পাশে গিয়ে দাঁড়ায়। এরপর আড়াআড়ি ভাবে অনন্যার মুখ আর মাথা বরাবর সজোরে দুটো কোপ বসায়। সাথে সাথে অনন্যার চোখ দুটো কঠোর থেকে ছিটকে বেরিয়ে আসে। মাথার মগজ তার বেয়ে বেয়ে টেবিলের উপর পড়তে থাকে। লোকটা একটা পৈশাচিক হাসি দেয়। কিন্তু এখনো তার মন ভরেনি। আরও কিছুটা কাজ বাকি আছে তার। সে আবার কোনো কাজে ফাঁকি দেয় না। সব কাজ অন্তরের অন্তঃস্থল থেকে বহুল যত্ন সহকারে করে থাকে। কাজের মধ্যে কোন ঘাটতি তার একদমই অপছন্দের একটা জিনিস। লোকটা অনন্যার চোখ দুটো হাতে তুলে নেয়। এগিয়ে গিয়ে একটি ছোট কেমিক্যাল সহজার হাতে তুলে চোখগুলো সেখানে রেখে দেয়। চোখগুলো যেন জীবন্ত, তার দিকেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। লোকটা হাসে, দম ফাটানো হাসি। চারদিক থেকে আসা ধ্বনি প্রতিধ্বনিতে সব জিনিসপত্র নড়েচড়ে ওঠে। হাসি থামিয়ে লোকটা তার পরবর্তী কাজে লেগে পড়ে। এবার লোকটা চলে গেল তার পরবর্তী কাজ করতে। অনন্যার শরীরের বাকি অংশগুলোকে নিয়ে বড় একটি কাচের বক্সে রাখে। এরপর বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে মাংসযুক্ত হাড়গুলো থেকে সম্পন্ন হাড় আলাদা করে ফেলে। কেমিক্যাল ব্যবহার করে খসে পড়া মাংসগুলোকে গলিয়ে ফেলে। এরপর ফ্রিজার করা মাংসের প্যাকেটগুলো নিয়ে সে বেরিয়ে পড়ে। চারদিক থেকে ময়লা পচা জিনিসের গন্ধে দাঁড়িয়ে থাকাটা বড্ড শ্বাসরুদ্ধকর হয়ে পড়ছে। আকাশে উড়ছে এক ঝাঁক কাক। কাকের কাকা ধ্বনি প্রতিধ্বনিতে শরীর কেঁপে উঠছে। কানের পর্দায় বারবার করা নাড়ছে অসহ্যকর আওয়াজ। লোকটা একে একে মাংসযুক্ত পলিথিনগুলো ছুঁড়ে দিতে থাকে সেই কাকগুলোর উদ্দেশ্যে। কাকগুলোও ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে থাকে সেগুলোর উপর। কাজ শেষ করে সেখান থেকে চলে আসে লোকটা। তার ওষ্ঠযুগলে ফুটে উঠে এক বিস্তার হাসি। এগিয়ে গিয়ে হাত দুটো ধুয়ে নেয়। এমন ভাবে হাত ধুতে থাকে যেন তার হাত ছিঁড়ে যাচ্ছে। ঘষে ঘষে হাত থেকে সকল পাপ মুছে ফেলার চেষ্টা করছে। বিড়বিড় করে বলে উঠে, শেষ আর কোন অস্তিত্ব নেই অনন্যার, কেউ জানতেও পারবে না কোথায় গেছে কিভাবে গেছে। হাসে লোকটা, কেমন রহস্যময় হাসি। পরমুহূর্তেই আবার সেই হাসি মিলিয়ে যায়। চোখে মুখে ভর করে অজস্র রাগ। ক্রোধান্বিত চেহারায় এদিক সেদিকে তাকায়। আবারও ফিসফিস করে বলে উঠে, কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। ভুলের শাস্তি সবাইকে পেতে হবে। এরপর হনহন করে চলে যায় সেখান থেকে। কেটে গেছে আরও 6 দিন। আজ আরিয়ার আগদের অনুষ্ঠান। আরিয়ার মামাতো ভাই রাফিদের সাথে দীর্ঘ প্রণয়ের রূপ আজ বিয়েতে পরিণত হতে চলেছে। মেয়েটা খুব খুশি আজ। নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাচ্ছে সারা জীবনের জন্য। আবদ্ধ হতে যাচ্ছে একটা পবিত্র সম্পর্কে। কিরে আয়াত, এখানে দাঁড়িয়ে কি করছিস? জানালায় দাঁড়িয়ে আপন মনে কিছু একটা ভাবছিল আয়াত। পরিচিত কণ্ঠস্বর কানে যেতে ধ্যান ভাঙে তার। পিছন ফিরে তাকিয়ে দেখে মারিয়া সাজগোজ শেষ করে দাঁড়িয়ে আছে। মারিয়া আবার বলে উঠে, তুই এখনো রেডি হসনি কেন আয়াত? মারিয়ার কথায় আয়াত একবার নিজের দিকে চায়। পরনে হাফ সিল্কের কালো একটা চুড়িদার।
আমি আর কি রেডি হব ওরে মারিয়া। রেডি তো আছি। মারিয়া একটা দীর্ঘশ্বাস নিয়ে এগিয়ে গেল আয়াতের কাছে। দুহাত আয়াতের গালে রেখে চোখ রাখল আয়াতের চোখে। নরম কণ্ঠে বলল, তোকে এইভাবে মন খারাপের মোটেও মানায় না রে আতু। তুই প্লিজ এভাবে মন খারাপ করে থাকিস না। আমি ঠিক আছি মারিয়া। কিছু ঠিক নেই। আমার সামনে এত ঢং করতে হবে না তোর। চল রেডি হবি। আমার ভালো লাগছে না মারিয়া। কোন কথা শুনতে চাই না, চুপচাপ এই শাড়িটা পরে নে। আয়াতে এবার খাটের উপরে থাকা সিল্কের লেভেন্ডার কালারের শাড়ির দিকে তাকায়। আবার মারিয়ার দিকে তাকিয়ে বলে, একদম না, আমি কোন শাড়ি টাড়ি পরব না। আমি এসব পরতে পছন্দ করি না মারিয়া, তুই তো জানিস। করিস না তো কি হয়েছে, আজকে পরবি। প্লিজ মারিয়া, আকুল স্বরে বলে আয়াত। আয়াতের কথায় কোন পাত্তা না দিয়ে মারিয়া আবার বলে উঠে, চুপ থাক। আয়াতকে আর কোন কথা বলতে দেয় না মারিয়া। ধাক্কা মেরে তাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে সোজা হয়ে দাঁড়ায় মারিয়া। ঘুরে ঘুরে দেখতে থাকে আয়াতকে। অনেক কাঠখড় পুড়িয়ে আয়াতকে শাড়ি পরাতে সক্ষম হয়েছে সে। লম্বা চুল পিঠে ছেড়ে দিয়ে টেনে আয়াতকে আয়নার সামনে দাঁড় করাই। দেখ কি সুন্দর লাগছে তোকে, শুধু শুধু মুখটাকে সারাক্ষণ পেঁচার মতো করে রাখিস। আয়াত আয়নায় দেখে নিজেকে। অতিরিক্ত কোন মেকআপের প্রলেপ নেই। কৃষ্ণগহ্বরের ন্যায় আখি জোড়া কাজলে যেন তার অস্তিত্ব ফিরে পেয়েছে। গোলাপের পাপড়ির মতো ওষ্ঠজোড়া মৃদু রঙে আচ্ছাদিত। রেশমের ন্যায় সিল্কি লম্বা চুলগুলো বুকে পিঠে গড়াগড়ি খাচ্ছে। ব্যাস, এতে মারাত্মক সুন্দর লাগছে তাকে। আয়নায় নিজেকে দেখতে দেখতে হঠাৎ আয়াতের চোখের সামনে ইলাফের মলিন চেহারা ভেসে উঠে। ফট করে চোখ বন্ধ করে জোরে জোরে দুটো নিঃশ্বাস নিয়ে আবার চোখ খুলে আয়াত। মনে মনে আওড়ায়, কেন ইলাফ, কেন? দূরে থেকেও কেন শান্তিতে থাকতে দিচ্ছেন না আমাকে? আপনি একটা খুনি ইলাফ। আপনাকে আমি কখনো মানতে পারবো না। তাও কেন আপনাকে ভুলতে পারছি না আমি। কিরে, কি ভাবছিস এত? কই কিছু না। মারিয়া আর চোখে তাকায় আয়াতের দিকে। মেয়েটার হাবভাব কিছুই বুঝতে পারে না সে। ইলাফকে যে খুব ভালোবেসে ফেলেছে সেটা ভালোভাবেই আন্দাজ করতে পারছে মারিয়া। তাই আর বেশি কথা বলে না। চল নিচে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চল। বাড়িতে খুব বেশি মানুষ নেই। ছোট একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। যেহেতু এখন শুধু আকদ হবে, পরবর্তীতে বড় করে অনুষ্ঠান হবে, তাই এখন তেমন কাউকে জানানো হয়নি। শুধুমাত্র দুই পরিবারের গুটি কয়েক মানুষজন রয়েছে। আয়াত নিচে আসতেই দেখতে পায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই অনুষ্ঠানের জায়গায় উপস্থিত রয়েছে। রাফিদের সাথে রাফিদের কয়েকজন বন্ধু এসেছে। আয়াতকে দেখতেই তারা এমন ভাবে তাকায় মনে হয় যেন তাকে চোখ দিয়ে গিলে খাবে। ছেলেগুলোর দৃষ্টি লক্ষ্য করে কাচুমাচু হয়ে এক পাশে গিয়ে দাঁড়ায় আয়াত। ছাদে দাঁড়িয়ে আছে আয়াত। একটু আগেই বিয়ে শেষ হয়েছে। লোকজনের কোলাহল তার বিরক্তি লাগছিল। তাই সে ছাদে চলে আসে। আপন মনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। এই যে মিস এলোকেশী, আজকেও আবার মন খারাপ করে এভাবে আকাশের দিকে তাকিয়ে আছেন। রুদ্রর কণ্ঠস্বর কানে যেতে পেছনে তাকায় আয়াত। এই কদিনে রুদ্রর সাথে আয়াতের খুব একটা দেখা হয়নি। আসলে আয়াতই রুদ্রর সামনে যেতে চায়নি। সব সময় নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করেছে। রুদ্রর চাহনি আয়াতের খুব একটা পছন্দ হতো না। কেমন করে জানি ছেলেটা তার দিকে তাকাতো। অবশ্য আয়াত জানে এই তাকানোর মানে কি। আয়াত এটাও বুঝে রুদ্র তাকে পছন্দ করে। তাই সব সময় এড়িয়ে চলার ট্রাই করেছে। কিন্তু ছেলেটাও নাছোড়বান্দা, নানা অজুহাতে আয়াতের সাথে কথা বলতে চলে আসে। প্রয়োজন না থাকলেও আগ বাড়িয়ে তার সব ব্যাপারে বাম ঢুকিয়ে দিবে। রুদ্র আবার বলে উঠে, কি হলো, কথা বলছেন না কেন? আয়াত কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়। রুদ্র একটা তপ্ত নিঃশ্বাস নেয়। এই কদিনে রুদ্র কত চেষ্টা করেছে মেয়েটার সাথে একটু ভাব জমানোর। কিন্তু সে বারবার তাকে উপেক্ষা করে, যা মনে মনে রুদ্রকে খানিক পীড়াও দেয়। রুদ্র আয়াতের পাশে এসে দাঁড়ায়। আপনার সাথে আমার কিছু কথা আছে আয়াত। আয়াত এইবার তাকায় রুদ্রর দিকে। রুদ্রর চেহারা দেখে সে স্পষ্ট বুঝতে পারছে রুদ্র তার সাথে কোন বিষয়ে কথা বলতে চায়। কিন্তু কিছু না বুঝার মতো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় রুদ্রর পানে। মুখে কিছুই উচ্চারণ করে না। আয়াতের দৃষ্টি লক্ষ্য করে রুদ্র খানিক ইতস্তত বোধ করে। এরপর নিজের মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলে উঠে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি।
এতদিনে অন্তত এটা তো বুঝে যাওয়ার কথা যে আমি আপনাকে পছন্দ করি। আয়াত খানিকক্ষণ তাকিয়ে থাকে রুদ্রর দিকে, এরপর আবার ঘুরে গিয়ে তাকায় আকাশের দিকে। শান্ত কণ্ঠে বলে ওঠে, আর কিছু বলার আছে আপনার? না বলার থাকলে প্লিজ আমাকে একটু একা ছেড়ে দিন। রুদ্র এগিয়ে গিয়ে আয়াতের একটা হাত ধরে দাঁড়ায়। চমকে রুদ্রর দিকে তাকায় আয়াত। প্লিজ আয়াত, আমাকে একটা সুযোগ দিন, আমি সত্যিই আপনাকে ভীষণ পছন্দ করি। হয়তো ভালোবাসি। এইভাবে আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ। এই প্রথম আমি কাউকে এতটা পছন্দ করে ফেলেছি। দয়া করে আপনি আমাকে প্রত্যাখ্যান করবেন না। আপনার প্রত্যাখ্যান আমি মেনে নিতে পারবো না। আমি ভীষণ কষ্ট পাবো। প্লিজ আয়াত, আমাকে একটা সুযোগ দিন। আয়াত এক ঝাটকায় নিজের হাতটা ছাড়িয়ে নেয়। কিছুটা পিছিয়ে দূরে চলে যায়। এরপর তাকায় রুদ্রর দিকে। রুদ্র, আপনার কি কখনো মনে হয়েছে যে আমি আপনার সাথে এরকম ধরনের কোন কথা বলেছি বা আপনাকে এরকম কোন ইঙ্গিত দিয়েছি? সব সময় আমি আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করেছি। এটা থেকে তো আপনি বুঝে নিতে পারেন যে আমি আপনাকে পছন্দ করি না। আর তাছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি। আপনাকে ভালোবাসা আমার পক্ষে কখনোই সম্ভব না। আপনার থেকে আমি এরকম কিছু মোটেও আশা করিনি রুদ্র। যাই হোক, আমি বিকেলে এখান থেকে চলে যাচ্ছি। আশা করছি আপনি এ ধরনের কোন কথা আমাকে বলবেন না। বলে হনহন করে ছাদ থেকে নেমে যায় আয়াত। আয়াতের যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে রুদ্র। এই প্রথম কাউকে সে মন থেকে ভালোবেসেছে, কিন্তু সেই মানুষটা তাকে প্রত্যাখ্যান করেছে, এটা মেনে নিতে রুদ্রর একটু কষ্টই হচ্ছে। কি এমন হতো যদি আয়াতও তাকে পছন্দ করত? রুদ্র আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নেয়। অল্প কিছুদিনের একটা সুন্দর অনুভূতির সমাপ্ত বুঝি এখানেই। ছাদ থেকে নেমে আয়াত ঘর থেকে বেরিয়ে গিয়ে বাগানের একপাশে দাঁড়ায়। হঠাৎ কেউ আয়াতের হাত ধরে হেঁচকা টান মেরে তাকে রাস্তার পাশে নিয়ে আসে। লোকটাকে লক্ষ্য করার আগেই লোকটা আয়াতের গালে একটা চড় লাগিয়ে দেয়। তাল সামলাতে না পেরে আয়াত কিছুটা হেলে পড়ে। ধীরে ধীরে চোখ তুলে তাকাতেই দেখে ইলাফ তার সামনে রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে। আয়াত গাড়িতে বসে আপন মনে ভাবছে, শেষ পর্যন্ত ইলাফ তাকে জোর করে বিয়েটা করেই ফেলল। এরপর আয়াতের জীবনে ঠিক কি হতে চলেছে জানা নেই তার। ইলাফকে কখনো মেনে নিতে পারবে কিনা সেটাও জানা নেই তার। ইলাফ গাড়ি চালাচ্ছে আর আর চোখে আয়াতকে দেখছে। তার আয়াত জানে এখন তার হয়ে গেছে। আর কখনো তার থেকে আলাদা হবে না, ভাবতেই তার মন ক্ষণে ক্ষণে পুলকিত হয়ে উঠছে। জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে আছে আয়াত। আপাতত তার কিছুই ভালো লাগছে না। ইলাফের দিকে তাকাতেও তার শরীর রাগে কাঁপছে। তাই সে ইলাফের মুখও দর্শন করতে চাচ্ছে না এই মুহূর্তে। ইলাফও তাকে আর ঘাটায় না, সে আপন মনে নিজের গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি চালাতে থাকে। গালে কারো শীতল হাতের স্পর্শে ঘুম ছুটে যায় আয়াতের। গাড়িতে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গিয়েছিল মনে নেই তার। চোখ পিটপিট করে তাকাতেই দেখতে পায় তার একদম কাছেই এক জোড়া বুদ্ধিদীপ্ত চোখ জ্বলজ্বল করছে। বিচক্ষণ অথচ শান্ত চাহনিতে সেই চোখ জোড়া পরখ করছে চলেছে আয়াতকে। ঘুম ছুটে গিয়ে এক রাশ ভালোলাগা এসে ধরা দেয় আয়াতের মনে। আয়াত তাকিয়ে থাকে সেদিকে। ধূসরনীল মণিজোড়া তাকে গভীরভাবে টানছে। ক্ষণিকের জন্য সে আশেপাশের সবকিছু ভুলে গিয়ে ডুব দিয়েছে এই নীলমণি জোড়ার অভ্যন্তরে। চোখের মালিককে চিনতে সময় লাগে না আয়াতের। ঘুম কেমন হয়েছে আয়াত জান? ইলাফের গভীর কণ্ঠে ধ্যান ভাঙ্গে আয়াতের। ছিটকে নিজেকে ছাড়িয়ে নেয় ইলাফের থেকে। সোজা হয়ে উঠে বসে পড়ে সে। মনে পড়ে কিছুক্ষণ আগেই ইলাফ তাকে জোর করে বিয়ে করেছিল। হঠাৎ চারিপাশে একবার তাকায়। নিজেকে আবিষ্কার করে বিশাল বড় এক কক্ষের মাঝে। এটা তার কোন পরিচিত জায়গা নয়। এটা ইলাফের রুমও নয়। এর আগে কখনো এসেছে বলেও মনে হয় না তার। ফট করে আয়াত তাকায় ইলাফের দিকে। জিজ্ঞাসু দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে থাকে। ইলাফ পলকহীন তাকিয়ে আছে তার দিকে। আয়াত কিছুটা বিরক্ত নিয়ে বলে ওঠে, আমি তো গাড়িতে ছিলাম, এখানে কিভাবে আসলাম? ইলাফ শান্ত কণ্ঠে বলে ওঠে, তুমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলে আয়াত জান, তাই আমি তোমাকে কোলে করে নিয়ে এসেছি। আয়াতের হৃদয় কুঞ্চিত কুঁচকে যায়। এটা কোথায়? আগে কখনো এসেছি বলে তো মনে পড়ছে না। আয়াতের দিকে তাকিয়ে ইলাফ শান্ত কণ্ঠে বলে ওঠে, এটা আমাদের বাড়ি, আজকে থেকে আমরা এখানেই থাকবো। এখানে থাকবো মানে? আর আমাদের বাড়ি মানে কি? এটা আমার বাড়ি, আর আমার বাড়ি তোমার বাড়ি, একই তো কথা। আয়াত মুখ গোল করে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে।
তা দেখে ইলাফ মৃদু হাসে। আঙ্কেল আন্টি কোথায়? তাদের তো দেখছি না। এখানের শুধু আমি আর তুমি থাকবো আয়াতজান। আমাদের মাঝে তৃতীয় কোন ব্যক্তি থাকবে না। কঠোর কণ্ঠ ইলাফের। আয়াত কিছুটা এগিয়ে যায় ইলাফের দিকে। এরপর কাঠ কাঠ কণ্ঠে বলে ওঠে, অসম্ভব, আপনার মতো একটা খুনির সাথে আমি একা কখনোই এক বাড়িতে থাকবো না। ইলাফ ফ্যাল ফ্যাল করে তাকায় আয়াতের দিকে। আয়াতের চোখে তার জন্য ঘৃণা সে সহ্য করতে পারছে না। আয়াত কেন তাকে ঘৃণা করবে? আয়াতত শুধু তাকে ভালোবাসবে। কিন্তু ইলাফ কিছু বলে না। আয়াত আবার বলে উঠে, আমাকে বাড়ি দিয়ে আসুন। আমি এখানে থাকব না। এক কথা আমি বারবার বলি না আয়াতজান, তুমি তো জানো। আয়াত ইলাফের দিকে কিছুটা তেড়ে গিয়ে বলে ওঠে, আমি কিছুতেই আপনার সাথে থাকব না বলেছি না। রাগে ইলাফের চোখ লাল হয়ে গেছে। তার আয়াতজান নাকি তার সাথে থাকবে না, তাকে ছেড়ে চলে যাবে। সে কিছুতে এটা মানতে পারবে না। খপ করে আয়াতের একটা হাত ধরে ফেলে সে। আচমকা এমন হওয়াতে আয়াত কিছুটা ভড়কে যায়। ইলাফের চোখে চোখ পড়তে ভয় গলা শুকিয়ে আসতে শুরু করে আয়াতের। ইলাফ আয়াতের দিকে কিছুটা ঝুঁকে যায়। গম্ভীর গলায় বলে ওঠে, তোমার যা ইচ্ছা করো আয়াতজান, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই বলবে না। আমার থেকে তোমার কোন মুক্তি নেই। তুমি চাইলেও আমার সাথে থাকতে হবে, না চাইলেও আমার সাথেই থাকতে হবে। আয়াত শুকনো ঢোক গিলে। এই মুহূর্তে সে কি বলবে বুঝতে পারছে না। ইলাফের কণ্ঠ শান্ত কিন্তু রাগ স্পষ্ট বুঝতে পারছে আয়াত। এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে কিনা সেটা বুঝতে পারছে না। কিছু বললে যদি আবার একটা চড় লাগিয়ে দেয়। না বাবা থাক, এই মুহূর্তে চুপ থাকাই ভালো। আয়াত চোখ নামিয়ে নেয়। আয়াতের দিকে এক পলক তাকিয়ে আয়াতের ধরে থাকা হাতটা ধরে আরেকটা টান মারে ইলাফ। তাল সামলাতে না পেরে ইলাফের একদম মুখোমুখি চলে আসে আয়াত। ইলাফের নিঃশ্বাস আছড়ে পড়তে থাকে আয়াতের মুখে। বুকের ভিতর তার ভারী উঠা নামা স্পষ্ট টের পাচ্ছে সে। আয়াত কাচুমাচু করতে করতে এদিক সেদিকে তাকায়। ইলাফ আস্তে করে ঠোঁট ছোঁয়ায় আয়াতের কপালে। ভালোবাসার উষ্ণ পরশ একা দেয় সেথায়। আয়াত চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। ইলাফের শরীর থেকে আসা ঘ্রাণ আয়াতের নারীসত্তাকে নাড়িয়ে দেয়। ইলাফের শরীরের মন মাতানো ঘ্রাণ তাকে পাগল করে দিচ্ছে। নিজের অজান্তে সে ইলাফের আরও কিছুটা কাছে গিয়ে বড় বড় কয়েকটা শ্বাস টানে। গভীরভাবে ঘ্রাণ নেয় ইলাফের শরীরের। ধ্যান ভাঙতেই কিছুটা পিছিয়ে আসে। ইলাফ তাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আয়াত এবার ঘুরে ঘুরে রুমটা দেখতে থাকে। রুমের মাঝ বরাবর একটা বড় খাট। একপাশে একটা বেড সাইড টেবিল। অপর পাশে বড় সাইজের একটা ল্যাম্প দাঁড় করানো। খাটের সামনে বরাবর দেয়ালে একটা বড় সাইজের সূর্যমুখী ফুলের ক্যানভাস ঝুলানো। রুমের একপাশে বারান্দা, যেটায় সম্পূর্ণ কাচের দেয়াল। বারান্দা ঘেঁষে পাশের সাইডে একটা সোফা সেট। রুমের অপর পাশে দুইটা দরজা। আয়াত সেদিকে এগিয়ে যায় কিছুটা। একটা ওয়াশরুম আর একটা স্টাডি রুম। আয়াত আপাতত আর স্টাডি রুমের ভিতর প্রবেশ করে না। ওয়াশরুমের পাশ ঘেঁষে বিশাল বড় কাভার্ড। রুমটা খুব সুন্দর করে গোছানো, একদম পরিপাটি। আয়াত প্রতিটা জিনিস খুব সূক্ষ্ম নজরে পরখ করে। মনে মনে ভাবে ইলাফ সত্যি অনেক রুচিশীল একজন মানুষ। মানতেই হবে তার পছন্দ অসম্ভব সুন্দর। রুমটা আয়াতের খুব পছন্দ হয়েছে। রুমটা এতটা সুন্দর করে সাজানো গোছানো, না জানি বাড়িটা কত সুন্দর ভাবে সাজিয়েছে ইলাফ। আয়াত গিয়ে এবার খাটে বসে পড়ে। মনে পড়ে যায় তখন কিভাবে জোর করে ইলাফ তাকে বিয়ে করেছিল। তখন গাড়ি থেকে নামিয়ে আয়াতকে টেনে হিচড়ে কাজী অফিসে নিয়ে আসে ইলাফ। সবকিছুই আগে থেকে ঠিক করে রেখেছে সে। এইদিকে বিয়ের কথা শুনেই সেই যে মরা কান্না শুরু করে দিয়েছে আয়াত, এখনো থামার নাম নেই। ক্ষণে ক্ষণে হিচকি তুলে কেঁদে উঠছে সে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠে, আমি আপনাকে বিয়ে করব না ইলাফ, প্লিজ আমাকে যেতে দিন। আয়াতের কোন কথাকে পাত্তা না দিয়ে আয়াতকে টেনে ভিতরে নিয়ে যায় ইলাফ। কর্নারে রাখা চেয়ারে বসিয়ে দেয় আয়াতকে। আয়াতের পাশে নিজেও বসে পড়ে। কাজী এসে বিয়ে পড়ানো শুরু করে। কিন্তু আয়াত নিজের সিদ্ধান্তে অটল হয়ে বসে থাকে। সে কিছুতেই ইলাফকে বিয়ে করবে না। কাজী ভয়ার্ত চোখে একবার আয়াতের দিকে তাকায়, আবার ইলাফের দিকে তাকায়। আয়াতের এমন আচরণ দেখে ইলাফ গম্ভীর কণ্ঠে উপস্থিত সবার উদ্দেশ্যে বলে ওঠে, সবাই 5 মিনিটের জন্য একটু বাহিরে যান। ইলাফের গমগমে কণ্ঠস্বর কানে যেতে নিঃশব্দে সকলে উঠে বেরিয়ে যায়। এবার ইলাফ আয়াতের দিকে তাকিয়ে নিজের মোবাইলটা এগিয়ে দেয়। আয়াত চোখ তুলে মোবাইলের দিকে তাকায়।
মা, বাবা, চিৎকার দিয়ে উঠে আয়াত। ইলাফের দিকে তাকিয়ে তার শার্টের কলার দুহাতে চেপে ধরে। কি করেছেন আপনি আমার মা বাবার সাথে? বজ্রকণ্ঠে বলে আয়াত। ইলাফ বাঁকা হেসে বলে ওঠে, তেমন কিছুই করিনি এখনো আয়াত যান, কিন্তু আমাকে বিয়ে না করলে অবশ্যই কিছু করতে বাধ্য হব আমি। বলেই আয়াতের হাত দুটো নিজের কলার থেকে ছাড়িয়ে নেয়। আয়াত টেনে ইলাফের হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। তার মা বাবাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তারা দুজনেই অজ্ঞান হয়ে আছে। তাদের মাথায় বন্দুক ধরে রাখা। কিন্তু কারা ধরে রেখেছে সেটা দেখা যাচ্ছে না। পুরো রুম ঘুটঘুটে অন্ধকার, শুধু তাদের দুজনের উপর জ্বলছে টিমটিম বাতি। আয়াত শব্দ করে কেঁদে দেয়। হাত দিয়ে ছুঁয়ে দেয় মোবাইলের স্ক্রিনের উপর। আয়াতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠে ইলাফ, বলো বিয়ে করবে, নাকি আমার শ্বশুর শাশুড়ির কোনো ব্যবস্থা করে ফেলব? আয়াত অসহায় চোখে তাকায় ইলাফের দিকে। কাপা কাপা হাতে মোবাইলটা ফেরত দেয় ইলাফকে। এরপর মাথা নিচু করে বসে থাকে। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে বাঁকা হাসে ইলাফ। এরপর কাজী ডেকে বিয়েটা সেরে নেয়। কাজী অফিস থেকে বেরিয়ে এসে গাড়িতে বসিয়ে দেয় আয়াতকে। নিজেও গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে। এরপর পেছনের সিট থেকে একটা কালো গোলাপের বুকে নিয়ে এগিয়ে দেয় আয়াতের দিকে। আয়াত তাকায় ফুলের বুকেটার দিকে। তাচ্ছিল্যের স্বরে হেসে উঠে আয়াত। তারপর ইলাফের দিকে তাকিয়ে বলে ওঠে, ফুলগুলো ঠিক আপনার কলুষিত অন্তরের মতোই দেখতে মিস্টার ইলাফ। আয়াতের কথা শুনে মৃদু হাসে ইলাফ। এরপর মুখে হাসি রেখেই বলে ওঠে, আমার অমাবস্যার মতো অন্ধকার জীবনে তোমাকে স্বাগতম আয়াতজান। আশা করি তোমার আগমন আমার এই অন্ধকার জীবনে এক ফালি জ্যোৎস্না হয়ে ধরা দিবে। মুছে দিবে সকল অমানিসার অস্তিত্ব। তোমার শুভ্রতায় আবার নতুন করে আলো ফুটবে আমার জীবনে। আয়াত ফ্যালফ্যাল করে তাকায় ইলাফের দিকে। এই মানুষটাকে বুঝার থেকে পৃথিবীকে কয়েকবার চক্রাকারে প্রদক্ষিণ করা আরো বেশি সহজ। আয়াত মুখ বাঁকিয়ে সামনে তাকায়। ইলাফ মৃদু হেসে ফুলের বুকেটা আয়াতের কোলের উপর রেখে দেয়। কিছু বলে না আয়াত। কিছুক্ষণ নীরবতা বিরাজ করে দুজনের মাঝে। রুদ্র ছেলেটা তোমার হাত ধরেছিল কেন আয়াত যান? নীরবতা ভেঙ্গে রুষ্ট কণ্ঠে বলে উঠে ইলাফ। আয়াত বিস্মিত নয়নে তাকায় ইলাফের পানে। তার মানে কি ইলাফ সব দেখে নিয়েছে? আর ইলাফ আগে থেকেই জানতো যে আয়াত রুদ্রদের বাড়িতে আছে। বিস্ময় ডেকে চোখে মুখে বিরক্তি ফুটিয়ে তোলার চেষ্টা করে আয়াত। এরপর গমগমে স্বরে বলে ওঠে, আমার হাত ধরেছে তাতে আপনার কি? আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। আর তাছাড়াও আপনার সাথে বিয়েটা আমার নিজের ইচ্ছে হয়নি মিস্টার ইলাফ। তাই তথাকথিত স্বামীদের মতো আমার উপর অধিকার ফলাতে আসবেন না। বলেই সামনে তাকায় আয়াত। যে হাতে রুদ্র তোমাকে স্পর্শ করেছে ওর ওই হাতটা কেটে ফেলি তাহলে। কি বলো তুমি আয়াত যান? চমকে ইলাফের দিকে তাকায় আয়াত। ইলাফের চেহারা বড্ড শান্ত। দেখে মনে হচ্ছে না মজা করে বলেছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুবই সিরিয়াস। আয়াত একটা শুকনো ঢোক গিলে। আয়াতের দৃষ্টি লক্ষ্য করে ইলাফ আয়াতের দিকে কিছুটা ঝুঁকে যায়। এরপর শান্ত অথচ গম্ভীর কণ্ঠে আবার বলে ওঠে। ইলাফের দিকে গোল গোল চোখে তাকিয়ে থাকে আয়াত। আয়াতের ভয়ার্থ মুখশ্রীর দিকে তাকিয়ে বাঁকা হাসে ইলাফ। আয়াত নিজেকে শান্ত করার চেষ্টা করে। এরপর কিছুটা স্বাভাবিক হয়ে চোখ রাখে ইলাফের চোখে। অসহায় ও অভিমান মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আপনি আমার 2.5 পৃষ্ঠা অঙ্কের শেষ লাইনের ভুল ইলাফ। আপনাকে ঘিরে হাজারো অনুরাগে এঁকেছিলাম আমি আমার অবুঝ ভালোবাসা। অনুভবের অন্তঃশ্বাসে গড়েছিলাম সুপ্ত স্বপ্নগুলো। কিন্তু আপনি কি করলেন? ভেঙ্গে টুকরো টুকরো করে দিলেন তিল তিল করে গড়া আমার স্বপ্নগুলো। অন্তমিলের অস্বচ্ছতার শিখলে তো ঠিকই বাধা পড়েছি আমি, কিন্তু আপনাকে কখনো ক্ষমা করব না। সময়ের কাল স্রোতের সাথে যদিও আপনার প্রতি আমার কখনো ভালোবাসা আবার আগের মতো এসেও যায়, তবুও হৃদয়ের গহীনে কোথাও না কোথাও আপনার দেওয়া ক্ষত স্পষ্ট থেকে যাবে। ইলাফ গভীর দৃষ্টিতে তাকায় আয়াতের দিকে। মনে মনে ভাবতে থাকে, তার আয়াতজান তাকে ভালোবাসবে, গভীরভাবে ভালোবাসবে। তাকে ভালোবাসতে বাধ্য সে। তার আয়াতজানের হৃদয়ের এই ক্ষত সে মুছে দিবে। ক্ষতস্থানে ফুটিয়ে তুলবে নতুন এক ভালোবাসার ফুল। এরপর একটা দীর্ঘশ্বাস নিয়ে সামনে তাকিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দেয় ইলাফ। কি ভাবছো এত আয়াতজান? ইলাফের ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসে আয়াত। সামনে তাকিয়ে দেখে ইলাফ বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছে সে। পরনে একটা হোয়াইট টি শার্ট আর ব্ল্যাক ব্যাগি প্যান্ট।
ভেজা চুল চুয়ে চুয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়াত এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। এই দৃষ্টিতে কোন ঘৃণা নেই, আছে শুধু মুগ্ধতা। আয়াতের দৃষ্টি লক্ষ্য করে মৃদু হাসে ইলাফ। এগিয়ে গিয়ে আয়াতের হাত ধরে টেনে দাঁড় করাই। আয়াতের হাতে একটা টাওয়াল ধরিয়ে দিয়ে নিজে বসে পড়ে খাটে। আয়াতের হাত ধরে টেনে একদম সামনে নিয়ে আসে। এরপর দুহাতে আয়াতের কোমর জড়িয়ে ধরে। আয়াত বিরক্তি নিয়ে বলে ওঠে, কি হচ্ছেটা কি ইলাফ? ছাড়ুন আমাকে। মাথাটা মুছে দেও আয়াত যান। পারবো না, কাট কাট জবাব আয়াতের। ইলাফ তাকায় আয়াতের দিকে। মুখটা বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টে বলে ওঠে, প্লিজ আয়াত যান। ইলাফের দিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে আয়াত। কি নিষ্পাপ লাগছে এখন তাকে দেখতে। কেউ বলবে না এই মানুষটা এতটা ভয়ঙ্কর। ইলাফের মায়া মায়া চেহারা দেখে আয়াত আর কিছু না বলে চুল মুছতে শুরু করে দেয়। মুছতে মুছতে বলে ওঠে, আপনার এসব ঢং আর দেখাবেন না আমাকে। একদম গা জ্বলে যায় আমার। ক্ষণে ক্ষণে এইভাবে এক্সপ্রেশন চেঞ্জ কিভাবে করেন আপনি? নাটক সিনেমায় অভিনয় করলেও তো পারেন। চেহারা তো ভালোই আছে, সাথে ভালো নাটকও করতে পারেন। খুব সহজে চান্স পেয়ে যাবেন। আয়াতের এই সব উদ্ভট কথা শুনে হাসে ইলাফ। মজাই লাগছে তার কাছে। চুল মোছা শেষ হলে ইলাফ আয়াতকে ছেড়ে উঠে দাঁড়ায়। ফ্রেশ হয়ে নাও আয়াত যান। ইলাফের কথা শুনে আয়াতের মাথায় ধপ ধপ করে আগুন জ্বলে উঠে। ফ্রেশ হব কিভাবে? কোন কিছুই তো নেই এখানে আমার। সারের মতো টেনে নিয়ে এসেছেন, কিছুই তো আনতে দেননি। যত সব। তোমার প্রয়োজনীয় সবকিছু কাভার্ডে রাখা আছে আয়াত যান, চেক করে নাও। এরপরও কিছু প্রয়োজন হলে আমাকে বলে দিও, আমি এনে দিব। এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। বলেই বেরিয়ে যায় ইলাফ। আয়াত ড্যাব ড্যাব করে ইলাফের যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর এগিয়ে গিয়ে কাভার্ড খোলে। কাভার্ড খুলতেই আয়াতের মাথা ঘুরে ওঠে। কাভার্ড ভর্তি মেয়েদের জামা কাপড়। এক একটা সেকশনে এক এক রকম ড্রেস। শাড়ি, চুড়িদার, টপস, প্যান্ট, কামিজ, আর কিছুই বাকি রাখেনি ইলাফ। এসব দেখে আয়াত মনে মনে বলে ওঠে, যাক বাবা, এত জিনিস কখন কিনলো ইলাফ। আয়াত সেখান থেকে একটা ফ্লোরাল টপস আর প্লাজো নিয়ে চলে যায় ফ্রেশ হতে। রাত হয়েছে অনেক আগেই। খিদে পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে আয়াতের। ইলাফ সেই যে বেরিয়েছে এখনো পর্যন্ত আর রুমে আসেনি। এখন কিছু খাওয়া উচিত, না হলে নিশ্চিত খিদের জ্বালায় ওক্কা পাবে আয়াত। কিন্তু এভাবে বসে থাকলেও তো খাবার চলে আসবে না। কি করবে ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিল রুমের বাহিরে বেরিয়ে দেখবে কিছু পাওয়া যায় কিনা। যেই ভাবা সেই কাজ, আয়াত উঠে সোজা হয়ে দাঁড়ালো। পা বাড়ালো রুম থেকে বেরোনোর উদ্দেশ্যে। যেই না আয়াত রুম থেকে বের হতে যাবে তখনই হঠাৎ আগমন ঘটে ইলাফের। এইভাবে আচমকা ইলাফকে ঢুকতে দেখে ভূত দেখার মতো চমকে উঠে আয়াত। চিৎকার দিয়ে কিছুটা পিছিয়ে যায় সে। আরে আরে, আমি ভয় পাচ্ছ কেন আয়াত যান? আয়াত এবার তাকায় ইলাফের দিকে। হাতে খাবারের ট্রে। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আর এইভাবে কে ঘরে ঢুকে? আই এম সরি আয়াত যান, আসলে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। তাই তোমার খাবার আনতে দেরি হয়ে গেছে। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। এই নাও, জলদি খেয়ে নাও। বলে আয়াতকে টেনে নিয়ে সোফার উপরে বসায়। টেবিলের উপর খাবারের ট্রেটা রেখে আয়াতের উদ্দেশ্যে বলে ওঠে, খেয়ে নাও আয়াত যান, আর এতটা লেট করার জন্য আই এম সরি। পেটে খিদে থাকায় আয়াতও আর কোন ধরনের বাক্য ব্যয় না করে খাওয়া শুরু করে দেয়। সোফায় বসে মনোযোগ দিয়ে কাজ করছে ইলাফ। খাটের উপর আধশোয়া অবস্থায় বসে বসে ইলাফকে দেখছে আয়াত। তার মা বাবা এখন কেমন আছে সেটা জানে না সে। ইলাফকে একবার জিজ্ঞেস করা উচিত, তার তো জানা লাগবে তার মা বাবা এখন কোন অবস্থায় কিভাবে আছে। ইলাফের দিকে তাকিয়ে আয়াত বলে ওঠে, ইলাফ আপনার কাজ কখন শেষ হবে? ল্যাপটপ থেকে চোখ তুলে আয়াতের দিকে তাকায় ইলাফ। না মানে আমার আপনার সাথে কিছু কথা ছিল। ইলাফ ল্যাপটপ রেখে সোফা ছেড়ে উঠে আসে। এগিয়ে এসে আয়াতের পাশে দাঁড়ায়। বলো। ইলাফকে এইভাবে কাছে আসতে দেখে আয়াত কিছুটা ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলে উঠে, আমার মা বাবা কোথায়? মেরে দিয়েছি, গম্ভীর কণ্ঠে বলে ইলাফ। কি হহ? এক মুহূর্তের জন্য আয়াতের মনে হলো সে মহাকাশ থেকে টুপ করে নিচে পড়ে যাচ্ছে। কোন বাক্য উচ্চারণ করার আগে চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে শুরু করে তার। আপনি। ইলাফ আয়াতের হাত ধরে কিছুটা সামনে নিয়ে আসে। এরপর আয়াতের পিছনে বসে আয়াতের কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে। মজা করেছি আয়াত জান, তুমি সব কিছুতে এতটা সিরিয়াস হয়ে যাও কেন বলতো?
এবার কিছুটা হুঁশ ফিরে আয়াতের। নিজেকে স্বাভাবিক করে ইলাফের হাত থেকে ছোটার পায়তারা শুরু করে দেয়। চুপ করে বসে থাকো, না হলে খবর আছে তোমার। ইলাফের বিরক্তি আন্দাজ করে চুপচাপ বসে থাকে আয়াত। আপনি কেন আমার সাথে এমন করেছেন? না করলে তুমি আমায় বিয়ে করতে রাজি হতে। তাই বলে আপনি এরকম করবেন? এতটা নিষ্ঠুর কেন আপনি? আমি তাদের সাথে কিছুই করতাম না আয়াতজান। শুধু তোমাকে ভয় দেখানোর জন্য একটু নাটক করেছিলাম। উনারা এই ব্যাপারে কিছুই জানেন না। আমাকে ভুল বুঝ না, সরি আয়াতজান। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপনাকে আমি ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। আপনাকে আমি কিছু জিজ্ঞেস করব আর আপনি সেই প্রশ্নগুলোর উত্তর একদম সত্যি সত্যি দিবেন। হুম। রোশনীকে কেন মেরেছেন আপনি? আয়াতের কথা শুনে ইলাফের চেহারা মুহূর্তে রক্তিম বর্ণ ধারণ করে। আয়াতের কোমর জড়িয়ে রাখা হাতের বাঁধন কিছুটা আলগা করে নেয়। হঠাৎ ইলাফের এই রূপ দেখে আয়াত কিছুটা ভয় পেয়ে যায়। ইলাফ, আপনি? আর কিছু বলতে পারে না আয়াত। তার আগেই আয়াত আবার কিছু বলতে যাবে, তার আগেই ইলাফ আয়াতের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। এহেন কাণ্ডে আয়াতের দম যায় যায় অবস্থা। আয়াত ছাড়া পাওয়ার জন্য হাঁসফাঁস শুরু করে দেয়। তা দেখে ইলাফ আরও প্রগাঢ় ভাবে চেপে ধরে আয়াতকে। মিনিট পাঁচেক পর আয়াতকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে ইলাফ। ছাড়া পেয়ে হাঁপাতে শুরু করে আয়াত। মনে মনে বলে, বাপরে রাক্ষস একটা, ঠোঁটটা একদম ছিঁড়ে ফেলেছে। আরেকটু হলেই নিশ্চিত দম বন্ধ হয়ে মারা যেতাম। আয়াত রাগী চোখে তাকায় ইলাফের দিকে। কিছু বলতে যাবে, তার আগেই ইলাফ আয়াতে ঠোঁটের উপর নিজের তর্জনী আঙুল ঠেকায়। হুঁশস, এখন কিছু বলবে না। এখন আমি বলবো আর তুমি শুনবে। আয়াতকে আবার সামনে ফিরিয়ে দেয় ইলাফ। এরপর আয়াতের কাঁধে থুতনি রেখে বলতে শুরু করে, রোশনীকে আমি মারিনি আয়াতজান। একমাত্র রোশনী ছিল যে আমাকে নিঃস্বার্থভাবে ভালবাসত। আমার সকল প্রয়োজনে সব সময় সাথে থাকত। আমি অসুস্থ হলে আমার সেবা করত। আমি না বললেও সে সব কিছু বুঝে যেত। কখন আমার কি লাগবে, আমার মন খারাপ কিনা, আমি অসুস্থ কিনা, এসব কখনোই আমাকে মুখ ফুটে বলতে হতো না। আমার জীবনে আমাকে কোন কারণ ছাড়া, কোন প্রয়োজন ছাড়া নিঃস্বার্থভাবে একমাত্র রোশনী ভালোবাসত। কিছুটা থামে ইলাফ, এরপর গভীর দুটো শ্বাস নেয়। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নেয়। এরপর আবার বলতে শুরু করে, আমার অসুস্থতায় তারও মন কাঁদত। আমার মন খারাপে তারও মন খারাপ হতো। আমি এমন একটা মানুষ হারায় ফেলছি আয়াতজান। রাতে আমার ঘুম হয় না। সকালবেলা ঘুম থেকে উঠলে ভীষণ অসহায় লাগে। খেতে গেলে গলা দিয়ে খাবার নামে না। মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। আমার আদরের ছোট বোন, আমার এক টুকরো ভালোবাসা আমার কাছে আর নেই। আর কখনো আমি তাকে দেখব না। ভাই ভাই বলে আর কখনোই আমাকে ডাকবে না। পাগলের মতো আমার উপেক্ষা সহ্য করেও আমার পিছু পড়ে থাকবে না। ভাবতে আমার কলিজা ফেটে যায় আয়াতজান। তাকে কিভাবে মারতে পারি? তাকে মারার আগে আমি নিজেই মরে যেতাম। ইলাফের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আয়াতের কাঁধের উপর। গলা ধরে আসছে তার। কথা বলতেও পারছে না ঠিক মতো। আয়াত নিশ্চুপ, কিছু বলার ভাষা নেই তার। মানুষটা তার বোনকে হারিয়ে ফেলেছে। তার একাকিত্বের সঙ্গী, তার আদরের ছোট বোনকে সে হারিয়ে ফেলেছে। আয়াতের কপল বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। আয়াত পিছনে ফিরে তাকায় ইলাফের দিকে। দুহাত সযত্নে রাখে ইলাফের গালে। বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দেয় ইলাফের চোখের পানি। এরপর বলতে শুরু করে, আমি জানি ইলাফ, আমাকে একটু ভালোবাসা দিবে আয়াতজান। আয়াতের কথা শেষ না হতেই বলে উঠে ইলাফ। আয়াত তাকিয়ে আছে ইলাফের দিকে। ইলাফ আবার বলতে শুরু করে, আমি এত ভালোবাসার লোভী কেন হলাম জানি না আয়াতজান। এই লোভে রাগ হয়, জিদ হয়, শুধু মনে হয় কেউ আমাকে একটু আগলে রাখলে কি এমন ক্ষতি হয়। আগলে রাখলে তো আমি শান্ত থাকি, এলোমেলো হই না। কেউ কেন সেটা বুঝতে পারে না। আমি অনেক ক্লান্ত আয়াতজান। আমি একটু ভালোবাসা চাই। একটু ভালো থাকতে চাই। একটুও ভালোবাসা দিবে আমাকে আয়াতজান। ইলাফের কথার পাছে আয়াতের বলার মতো কিছুই নেই। সে শুধু ছলছল চোখে তাকিয়ে আছে ইলাফের পানে। আয়াত ইলাফের দিকে তাকিয়ে উপর নিচ মাথা ধুলায়। এরপর ঝাঁপিয়ে পড়ে ইলাফের বুকের উপর জড়িয়ে ধরে বলে ওঠে, যদি আমি কখনো শূন্য হয়ে যাই, তাহলে আপনি ভালোবেসে পূর্ণ করে রাখিয়েন আমাকে। ইলাফও শক্ত হাতে আবদ্ধ করে নেয় তার প্রেয়সীকে। শ্বাস টেনে ঘ্রাণ নেয় প্রিয়সীর শরীরের। হাজারো কষ্টের মাঝেও কিছুটা সুখ অনুভূতি হচ্ছে তার।
কিছুক্ষণ এভাবে নীরবতা বিরাজ করে দুজনার মাঝে। আয়াত এবার ইলাফকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে। তাহলে আমাকে যে ভিডিও পাঠানো হয়েছিল সেটাতে তো স্পষ্ট দেখা যাচ্ছে আপনি ছিলেন। এটা কেউ একজন ইচ্ছে করে এরকম করেছে আয়াত জান, যাতে তুমি আমাকে ভুল বুঝো। ভিডিওটা মন দিয়ে দেখলেই বুঝতে পারতে যে ওটা আমি ছিলাম না। কেউ একজন ফেস মাস্ক লাগিয়ে আমার মতো করে সেজেছে। আয়াত মনে মনে ভাবে, হ্যাঁ তাই তো, এটাও তো হতে পারে, আমি আগে কেন এটা বুঝতে পারলাম না। শুধু শুধু ওনাকে এতটা ভুল বুঝলাম। এখন তো আমার নিজের উপর রাগ হচ্ছে। এতটা বোকা কেন আমি। ধুরোর। আয়াত ইলাফের দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা তাহলে কেউ এমনটা করতে যাবে কেন? আমাকে আপনার থেকে আলাদা করে তার কি লাভ? সেটাও খুব শীঘ্রই জানতে পারবে। কিন্তু উহুমুম, আর কোন কথা না, এবার ঘুমাবে তুমি? আয়াত প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় ইলাফের দিকে। আমতা আমতা করে বলে, মানে আপনিও কি এখানে ঘুমাবেন? ইলাফ চোখ ছোট ছোট করে তাকায় আয়াতের দিকে। আয়াত আস্তে করে মাথা নিচু করে নেয়। ইলাফ এক হেঁচকা টানে আয়াতকে খাটে ফেলে দেয়। আয়াত কিছু বলার আগেই আয়াতের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আয়াতকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। আয়াতের কানে ফিসফিস করে বলে ওঠে, এখন চুপচাপ ঘুমাও, না হলে ক্রিকেট টিম বানানোর প্রক্রিয়া শুরু করতে আমার কোন প্রবলেম নেই। লজ্জায় শুটি শুটি মেরে ইলাফের বুকের ভেতর পড়ে থাকে আয়াত। ইলাফের শরীরের পুরুষালী ঘ্রাণ নিতে নিতে কখন ঘুমিয়ে পড়ে আর খবর নেই। ইলাফও আয়াতকে জড়িয়ে রেখে ঘুমের রাজ্যে পাড়ি দেয়। সকালে পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙ্গে আয়াতের। হাই তুলে ঘুম থেকে উঠে বসে। চোখ পিটপিট করে তাকাতেই অজানা অচেনা জায়গায় নিজেকে দেখে চমকে যায় সে। কিছুক্ষণ পর তার মনে পড়ে যে এখন সে বিবাহিত আর সে এখন ইলাফের বাসায় আছে। কালকে রাতের কথা মনে পড়তে আশেপাশে চোখ বুলায় আয়াত। ইলাফ নেই কোথাও। আয়াত মনে মনে বলে উঠে, যাক বাবা, এই সাত সকালে আবার কোথায় চলে গেল। আয়াত উঠে ফ্রেশ হয়ে নেয়। এরপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে আসে। আয়াত সিঁড়ি বেয়ে নিচে নামতে অবাক চোখে তাকায় সব দিকে। সিঁড়ি দিয়ে নামতে মাঝ বরাবর একটা বড় পিনিক্স পাখির স্ট্যাচু। আয়াত পলকহীন কিছুক্ষণ তাকিয়ে থাকে পাখিটির দিকে। এরপর ধীর পায়ে নেমে আসে। নিচের পুরোটা জায়গা জুড়ে বিশাল বড় হলো রুম। হলো রুমের মাঝ বরাবর দুটো সোফা সেট, এক পাশে কিচেন কাউন্টার, আরেক পাশে ডাইনিং। কিচেনের সাথেও বিদেশি ধাঁচের মতো করে লাগোয়া বসার জায়গা রয়েছে। হলো রুমের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে মাঝ বরাবর সাপের মতো প্যাঁচানো সিঁড়ি। বাড়িটা বিশাল বড় না কিন্তু ছোট না। সম্পূর্ণ বাড়ি খুব সুন্দর করে সাজানো। সবকিছু গোছানো একদম পরিপাটি। কেউ দেখলে বুঝার উপায় নেই যে এ বাড়িতে একটা ছেলে থাকে। আয়াত নিচে নেমে আসতেই কিচেনের দিকে তাকিয়ে আরেক দফা অবাক হয়। ইলাফ গায়ে অ্যাপ্রন জড়িয়ে পাক্কা শেফদের মতো খুব মনোযোগ দিয়ে কিছু একটা রান্না করছে। ইলাফ রান্না করতে পারে ভেবেই আয়াত অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। যেখানে আয়াত মেয়েও এখনো রান্নার প্রয়োগ জানে না, সেখানে ইলাফ কি সুন্দর করে রান্না করছে। ইলাফকে এই অবস্থায় দেখলে মেয়েরা তো পাগল হবেই আয়াত নিশ্চিত, সাথে মেয়ের মায়েরাও মেয়েকে বিয়ে দিতে পাগল হয়ে যাবে। নিজের এরকম উদ্ভট ভাবনার কথা ভেবেই ফিক করে হেসে দেয় আয়াত। আয়াত ধীর পায়ে গিয়ে ইলাফের সামনে দাঁড়ায়। কারো উপস্থিতি টের পেয়ে ইলাফ সেই দিকে তাকায়। আয়াতকে দেখতে পেয়ে মৃদু হাসে ইলাফ। এরপর আয়াতের উদ্দেশ্যে বলে উঠে, শুভ সকাল বউ। বউ। আয়াতের কানের পাশে শব্দটা কয়েকবার ঢেউ খেলে যায়। বৃক্ষপিঞ্জিরার হৃদযন্ত্র অস্বাভাবিকভাবে উঠানামা শুরু করে দেয়। নিঃশ্বাসের গতি কিছুটা বেড়ে যায়। বউ। শব্দটা কেমন যেন মধুর শোনালো আয়তের কাছে। কেমন অস্বাভাবিক অনুভূতি হচ্ছে তার। এই অনুভূতির কোন নাম নেই তার কাছে। এই এক অজানা অনুভূতি, এরকম অনুভূতি আগে কখনো হয়েছে কিনা জানা নেই। এই অনুভূতির সাথে পরিচিত নয় সে। আয়াতকে এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে ইলাফ আয়াতের সামনে এসে দাঁড়ায়। কি হলো বউ? আঁতকে উঠে আয়াত। দ্বিতীয়বার বউ শব্দটা শ্রবণ হতেই বুক থেকে তার দ্রিম দ্রিম আওয়াজ বেরিয়ে আসে। ইলাফকে এতটা নিকটে অনুভব হতেই লজ্জা মাথায় নুয়ে ফেলে আয়াত। এই লজ্জাজনক পরিস্থিতি কাটাতে আয়াত ছোট ছোট করে বলে ওঠে, আসলে আপনাকে রুমে দেখতে পেলাম না, তাই বেরিয়ে এলাম। ইলাফ কিছু না বলে আয়াতের হাত ধরে টেনে কিচেনে নিয়ে আসে। এরপর কোমর ধরে কিচেন কাভার্ডের উপর তুলে বসিয়ে দেয়। আয়াত বুঝতে পারছে না হচ্ছেটা কি।
ইলাফ এগিয়ে গিয়ে ফ্রিজ খুলে একটা আপেল এনে আয়াতের হাতে ধরিয়ে দেয়। চুপচাপ এখানে বসে থাকো, আদেশের স্বরে বলে ইলাফ। আয়াতও আর কিছু না বলে ইলাফের কার্যকলাপ দেখতে থাকে। আয়াতকে চেয়ারে বসিয়ে একে একে সবগুলো খাবার সার্ভ করতে থাকে ইলাফ। আয়াতের মনে হলো যেন সে কোন প্রিন্সেস, আর ইলাফ তাকে সেই প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছে। কালকে রাতে ইলাফের কথা শোনার পর হতে আয়াতের সমস্ত রাগ যেন হাওয়ায় ভেসে গিয়েছে। ইলাফের কষ্ট সেই বুঝতে পারছে। আয়াতের কিছুটা মায়া হলো ইলাফের উপর। ইলাফের থেকে দূরে সরে গিয়ে সে মোটেও ঠিক করেনি। তার তখন উচিত ছিল ইলাফের পাশে থাকা। আয়াতের কিছুটা অনুশোচনা হতে থাকে। আয়াতকে চুপ করে বসে থাকতে দেখে ইলাফ বলে ওঠে, খাওয়া শুরু করো আয়াতজান। আয়াত ইলাফের দিকে তাকিয়ে দেখে সে তার পাশে দাঁড়িয়ে আছে। আয়াত বলে ওঠে, আপনিও বসুন। ইলাফ নিঃশব্দে বসে পড়ে আয়াতের পাশের চেয়ারটায়। খাবার মুখে দিতেই আয়াত চমকে ইলাফের দিকে তাকায়। দারুণ ইলাফ। আয়াতের বিস্মিত নয়ন জোড়ায় তাকিয়ে ইলাফ মৃদু হাসে। আয়াত আবার বলে উঠে, আপনি তো খুব ভালো রান্না করেন দেখছি। সবাই নিশ্চয়ই আপনার হাতের রান্না করা খাবার খেয়ে বিমোহিত হয়ে গিয়েছে। ইলাফ আয়াতের দিকে তাকিয়ে চোখের ইশারায় না বুঝায়। এরপর টেবিলে রাখা আয়াতের হাতের উপর থুতনি রেখে আয়াতের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি প্রথম আয়াতজান যে আমার হাতের রান্না করা খাবার খেয়েছো। আয়াত কিছুক্ষণ তাকিয়ে থাকে ইলাফের দিকে। ইলাফের কথা বোধগম্য হতেই বলে উঠে। আয়াতের কথায় মুচকি হাসে ইলাফ। আয়াতও মুচকি হেসে আবার খাওয়া মনোযোগ দেয়। ইলাফও আর কিছু বলে না খাওয়া শুরু করে দেয়। শুনেছি ইলাফ নাকি আয়াতকে জোর করে বিয়ে করে নিয়েছে। তাহলে এবার কি হবে? কক্ষে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। এরপর আবার গমগমে স্বর ভেসে উঠল, এবার তাহলে আমাদের পরের প্ল্যানটা কাজে লাগাতে হবে। কিন্তু এটা ভীষণ রিস্কি হয়ে যাবে। নিজেদের বাঁচাতে হলে অবশ্যই আমাদের রিস্ক নিতে হবে। ইলাফ যদি কোনভাবে আজ করতে পারে, তাহলে আমাদের লাইফ নিয়ে টানাটানি হয়ে যাবে। আমাদের আরেকটু ভাবা উচিত। আয়াতকে আমার যেকোনো মূল্যে চাই এহসান। সেটা কখন কিভাবে এনে দিবে সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু আমি আর কিছু শুনতে চাই না। এটার জন্য যা যা করা দরকার করতে পারো। আর এখন তুমি এসো। এহসান একটি তপ্ত নিঃশ্বাস ছেড়ে কক্ষটি থেকে বেরিয়ে যায়। নিজের ভবিষ্যৎ নিয়ে নিজেই আশঙ্কায় আছে সে। কখন জানি ইলাফ তার ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেয় আল্লাহই ভালো জানে। কিছু বলতেও পারছে না সে। এদিকে অনন্যার কোন খোঁজ খবর নেই তার কাছে। কোথায় গেছে মেয়েটা কে জানে। চলবে গল্প, একটা নীল জ্যোৎস্না রাতে। তৃতীয় পর্ব। লেখনীতে ইনা।